জন্য তো ভিডিও রয়েছে, সেটা আমি তোমাকে করে দেবো, কোনো অসুবিধা হবে না। কিন্তু তার আগে তুমি তোমার দিক থেকে প্রবলেম তো সলভ করো। আমাদের তুমি মডিউল প্রবলেম 7 সলভ না চলছে, করলে আমি 7 দেখাবো আর কি 8। করে। অভিষেক, আচ্ছা যদি ধরো না আমি আজকে তো যাচ্ছি, ল্যাপটপটা নিয়ে ইভিনিং এ ডেকেছে, তো অন্য একটা জায়গায় নিয়ে যাচ্ছি, খোঁজ পেয়েছি, তো সেটা আমি একবার নিয়ে যাই, যদি হয়ে যায় তাহলে তুমি আমাকে একটু ডট নেটটা হেল্প করবে। স্যার যেমন যেমন করিয়েছে তাহলে একটু সুবিধা হয়, তাহলে আমার হ্যাঁ, অনেকটা আমি পিছিয়ে আছে ইয়ে ডট করে দেবো। নেটটা। ডট নেটটা তুমি পরে কনসার্ন করো, আগে অ্যাঙ্গুলারটায় ঢোকো, কিন্তু আমি বলছি, নাহলে এটাও কিন্তু সেম হবে। এটা হয়তো একটা কি দুটো ক্লাস পিছিয়ে আছো, আর ওটা 7টা ক্লাস পিছিয়ে আছে। ওটা করতে অনেকগুলো গেলে ক্লাস, আরো বেশি স্যার। এক্স্যাক্টলি, তাহলে তুমি এখন ডট নেটটা নিয়ে ভাবছো কেন? কেন এখন ডট নেটটা করতে গেলে তোমাকে প্রচুর টাইম কনজিউমিং ব্যাপার হবে। তুমি একদিনে কখনো 7টা ক্লাসের ব্যাকআপ পাবে? অভিষেক কেন, পৃথিবীর কোনো ধুয়াই পারবে না সেটা। কিন্তু যেটা এই তো। পারবে সেটা হচ্ছে যেখানে মাত্র দুটো ক্লাস পিছিয়ে আছো অ্যাঙ্গুলারের, সেটাকে আগে তোলো, তুলে আগে অ্যাঙ্গুলারের দিকে আসো, একটা দিক তো বাঁচাও। হুম। আগে তো অ্যাঙ্গুলারটা বাঁচিয়ে অ্যাঙ্গুলারটা করো, অ্যাঙ্গুলারটা করে নেওয়ার পর তারপর নয় তুমি ডট নেটে সলিউশন বার করবে যে কিভাবে কি করবে না করবে। উইকলি হয়তো একদিন করে করে বসে গেলে ব্যাচমেটের সাথে করে আস্তে আস্তে তুলে নিবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। ডট নেটে আর আমার মনে হয় মার্কেটে তোমার ওটা 7টা ক্লাস মেকআপ করাও পসিবল না। না, তুমি যতই 7টা পসিবল ক্লাস না। মেকআপ করবে আরো ওটা এখনকার ক্লাস আরো এগিয়ে যাবে। তোমার মনে হয় ট্রেনিং অ্যাডমিনের সাথে কথা বলে ওটা তুমি নতুন ব্যাচ বা কিছু যদি অ্যারেঞ্জ করতে পারো। ওটা করলে বেশি ভালো। পারবে না তুমি, কেন কি এখন ধরো 7টা ক্লাস তুমি অন্য কারোর থেকে হেল্প নিয়ে করে নিলে, কিন্তু যতক্ষণ ওই 7টা ক্লাস না করলে নেক্সট ক্লাসেস গুলো তো তুমি বুঝতে পারবে না। হুম। তো ওই চলবে তোমার এই ক্লাসটা, প্রত্যেক ক্লাসটা তোমাকে আলাদা কাউকে দিয়ে বুঝতে হবে। আর ওই সেম ইজ গোইং টু হ্যাপেন উইথ অ্যাঙ্গুলার। ঠিক আছে, তুমি যদি কুইকলি ঠিক না করো, আজকে হয়তো 3 নম্বর ক্লাস হবে অ্যাঙ্গুলারে, তো আজকে মোটামুটি টেমপ্লেট রেফারেন্স ভেরিয়েবল ইভেন্ট বাইন্ডিং কমপ্লিট করে দেবো। যখন করাবো তুমি তো বুঝে গেলে, তোমার মাথায় ব্যাক অফ দ্য কনসেপশন রইলে, কিন্তু তোমাকে করতেও তো হবে। সুতরাং তুমি আগে অ্যাঙ্গুলারটাকে ধরো, ধরে এটাকে মেনটেন করো, নাহলে তোমাকে দুটো থেকেই কুইট করতে হবে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, আমি ওই জন্যই তোমায় ফোন করেছিলাম, এটা জানবার জন্য, কেন তোমার অনেক দিন ধরে সেই পুজোর আগে থেকে ল্যাপটপে প্রবলেম হয়ে রয়েছে। যাই হোক, স্যার ঠিক আছে। প্রথম দিকে ল্যাপটপের প্রবলেম ছিল, তারপর আমি দুটো ল্যাপটপ অ্যারেঞ্জ করলাম, প্রথমে অ্যাপেলটা অ্যারেঞ্জ করলাম, ডট নেটের ক্লাস হচ্ছে না, এইচপিটা অ্যারেঞ্জ করলাম, করে এখন মানে সমস্যা হয়ে গেছে, এখন দুটোই একসাথে খারাপ হয়ে গেছে। আর এইচপিটা করা যাবে, এখন ইলেকট্রনিক জিনিস তো কি খারাপ করবে? হতে পারে, সেটা আমার ক্ষেত্রেও হয়। কুইক সলিউশন না করলে তো তোমার মুশকিলে পড়ে। ঠিক আছে, ঠিক লেটস আছে গেট স্যার। স্টার্টেড। হুম। তো আমাদের ছিল কি জানো, অ্যাঙ্গুলার 210, তাই তো? আগের দিন আমরা ডেটা বাইন্ডিং শুরু করেছিলাম, তাতে আমরা দেখেছিলাম প্রপার্টি বাইন্ডিং আর ইন্টারপোলেশন, এবং তাতে আমরা এটাও দেখেছিলাম হোয়াট ইজ দ্য মেজর ডিফারেন্স বিটুইন প্রপার্টি বাইন্ডিং ভার্সেস ইন্টারপোলেশন। ইন্টারপোলেশন স্ট্রিং ডেটা টাইপ নিয়ে কাজ করে, প্রপার্টি বাইন্ডিং যে কোনো ধরনের ডেটা টাইপ নিয়ে কাজ করতে পারে। অ্যান্ড সেকেন্ড, ইন্টারপোলেশন ইউজ করে আমরা যে কোনো ধরনের ইকুয়েশন বা এক্সপ্রেশনকে সলভ আউট করতে পারি। লাইক 2 + 2 - 2 কোনো একটা এক্সপ্রেশন যদি আমি ডবল ব্র্যাকেটের মধ্যে লিখে দিই, তো অ্যাঙ্গুলার অটোমেটিক্যালি সেটাকে ক্যালকুলেট করে আমাকে দেখিয়ে দেবে। আজকে আমরা কি করব, আজকে আমরা একটা ফ্রেশ প্রজেক্ট তৈরি করব, যাতে আমরা ইভেন্ট বাইন্ডিং আর টেমপ্লেট রেফারেন্স ভেরিয়েবলের কনসেপ্টটা দেখব। কি করে নতুন প্রজেক্ট তৈরি করতে হয় না, ফার্স্ট এখান থেকে ভিউ থেকে চলে যাবে টার্মিনাল। টার্মিনালে গিয়ে আমাকে কমান্ড লিখতে হবে, অ্যাঙ্গুলার সিএলআই কমান্ড এনজি নিউ। এবার ধরো এর নাম দিয়ে দিলাম আমি মাই অ্যাঙ্গুলার 2, দিয়ে এন্টার মারলাম। এন্টার মারলে অ্যাঙ্গুলার ইনিশিয়ালি আমাকে কি জিজ্ঞাসা করবে, উড ইউ লাইক টু অ্যাড স্ট্রিক্টার টাইপ ডিবাগার। স্ট্রিক্টার টাইপ ডিবাগার মানে যা ভেরিয়েবল ডিক্লেয়ার করবে স্ট্রিক্টলি তার ডেটা টাইপ মেনশন করতে হবে। তো সেটা এখনো অ্যাঙ্গুলারে অতটা প্রযোজ্য নয়, ওই জন্য আমরা এই অপশনটাকে করে দেবো নো, স্ট্রিক্টার টাইপ আমি লাগাবো না। অ্যাঙ্গুলারে রাউটিং অ্যাড করতে চাও, নো, কোনো রাউটিং রাখতে চাই না। নেক্সট, কিরকম ধরনের সিএসএস চুজ করতে চাও, সিএসএস এর কিছু প্রি প্রসেসর হয়, যেমন এসপিএসএস, স্যাস, লেস, স্টাইলাস। আমরা নর্মাল সিএসএস রাখতে চাই, এন্টার।
এবার কি হবে, এখান থেকে দেখো প্রজেক্ট ক্রিয়েশন স্টার্ট হবে। তো যতক্ষণ আমি এই আমার প্রজেক্ট ক্রিয়েশনটা কমপ্লিট হচ্ছে, তোমরা প্রত্যেকে একটা নতুন করে প্রজেক্ট তৈরি করে রেডি হয়ে থাকো, কারণ এটা টাইম কনজিউমিং ব্যাপার। আশা করি এইটুকুনি পার্ট অব্দি কোনো অসুবিধা নেই। সৌম্যজিৎ, জয়পাল, তারপরে আমাদের লিতেশ, হ্যাঁ, রূপম, ওয়া, না স্যার। নো স্যার। আমি আগের প্রজেক্টটাই রান করাচ্ছিলাম, এডিট করে, তো ওটাই চলছে এখন। যা একটার মধ্যে করতে পারো, কিন্তু তুমি তাহলে মনে রেখো ব্যাপারটা যেন হচপচ না হয়, ঠিক আছে? দেখি এটা কম্পাইল হয়ে গেলে আমি ওর নতুনটা ক্রিয়েট করে দেবো। যতক্ষণ আমার প্রজেক্ট ক্রিয়েশন হচ্ছে ততক্ষণ আমি ব্যাপারটাকে এক্সটেন্ড করি। দেখো একটা ছোট্ট স্যার trick বলি বলে- এনজি নিউ তারপরে প্রজেক্ট নেম। হ্যাঁ হ্যাঁ, জানো তো তুমি তো করেছো এরা। হ্যাঁ স্যার করেছি তো, তাও জিজ্ঞাসা করিনি। ওটা করবে, এখন দেখতে থাকো থিওরিটা। দেখো, জাভাস্ক্রিপ্টের ইভেন্ট ছিল, আজকে আমরা শিখবো অ্যাঙ্গুলারের ইভেন্ট। এই দুটোর মধ্যে আমি একটা ছোট্ট ট্রিক বলে দিচ্ছি, যেটা মাথায় ঢুকে গেলে কোনোদিন আর ভুল হবে না। এই দুটোর নেমিং কনভেনশনের মধ্যে কিছু পার্থক্য আছে। যেমন জাভাস্ক্রিপ্টে কোনটাকে আমরা ইভেন্ট বলতাম, অন ক্লিক একটা ইভেন্ট ছিল, ঠিক কিনা? অন চেঞ্জ একটা ইভেন্ট ছিল। এইগুলো নিয়ে আমরা কাজ করেছি বেসিক ভ্যালিডেশনের ক্ষেত্রে। তারপরে ধরো অন কি আপ একটা ইভেন্ট ছিল। তারপরে ছিল ধরো অন ডিবিএল ক্লিক একটা ইভেন্ট ছিল। অন মাউস ওভার একটা ইভেন্ট ছিল। অন মাউস আউট আর একটা ইভেন্ট ছিল। এই ইভেন্ট গুলো অ্যাঙ্গুলারের ক্ষেত্রে কি হবে? সুতরাং এখানে আমি একটা ছোট্ট ট্রিক বলতে যাচ্ছি, এই ট্রিকটা খালি মাথায় রাখবে, তাহলে যে কোনো মুহূর্তে না জেনেও অ্যাঙ্গুলারের ইভেন্ট একদম কারেক্টলি লিখতে পারে। বাহ, দ্যাট মেক্স গুড সেন্স। ইয়েস অফ কোর্স, বাট হাউ ইট ইজ? অ্যাঙ্গুলার শুধু কিছু সিনট্যাক্সিক্যাল চেঞ্জ করেছে। অ্যাঙ্গুলার বলছে আমি আমার ইভেন্টে অন বলে কিওয়ার্ডটা ইউজ করব না, তার জায়গায় ইউজ করব ফার্স্ট ব্র্যাকেট। তাহলে অন ক্লিক থেকে অন লেখাটাকে বাদ দিয়ে দাও, আর ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তাহলে আর বাদ বাকি কি লেখাটা পড়ে থাকে? ধুয়া কি স্যার? শোনে না, যখন পড়াই তখন না একদম স্যার আমি মন এটা দিয়ে শোনে না। সেটা লিখছিলাম আমি এই ইয়েটা, কি লিখছো? ওই যে যেটা আপনি করতে বললেন মেশিনটা অন করে ওটা করছিল। এখন কিচ্ছু করতে হবে না, তুই আগে থিওরিটা পড় ভালো করে। ঠিক আছে স্যার, প্রজেক্ট নিউ প্রজেক্টটা বানাচ্ছি। আবার সেই নিউ প্রজেক্টে লটকে আছে, বলছি তো করতে হবে না। হ্যাঁ স্যার ক্যান্সেল করে দিচ্ছি, মানে ওটা হচ্ছে আর কি। জাভাস্ক্রিপ্টে যে ইভেন্ট গুলো ছিল সেগুলো হচ্ছে অন ক্লিক, অন চেঞ্জ, অন কি আপ, অন ডিবিএল ক্লিক, অন মাউস ওভার, অন মাউস আউট, রাইট? এগুলো হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের ইভেন্ট। জাভাস্ক্রিপ্টের এই ইভেন্ট গুলো নিয়ে হ্যালো, হ্যালো। ও স্যার, ওটা সরি সরি, আমি ওর ভাইয়ের এতে ঢুকে পড়েছি। তো দেখো, আমাদের জাভাস্ক্রিপ্টের যে ইভেন্ট গুলো আছে, অন ক্লিক, অন চেঞ্জ, অন কি আপ, অন ডিবিএল ক্লিক, অন মাউস ওভার, অন মাউস আউট, এগুলো আমরা জাভাস্ক্রিপ্টের ইভেন্টে ইউজ করেছিলাম। অ্যাঙ্গুলারের ইভেন্ট গুলো কি হবে? অ্যাঙ্গুলার জাস্ট বলছে অন বলে কিওয়ার্ডটাকে বাদ দিয়ে তার জায়গায় সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দাও, দিয়ে বাদ বাকি জিনিসটাকে লেখো। তাহলে অন বাদ দিলে বাদ বাকি কি লেখাটা পড়ে থাকে? ক্লিক। এটা হয়ে গেল অ্যাঙ্গুলারের ইভেন্ট। ঠিক সেম ভাবে অন চেঞ্জটা কি হবে? এখানে ফার্স্ট ব্র্যাকেট, ভেতরে চেঞ্জ। ঠিক সেরকম ভাবে অন কি আপটা কি হবে? এখানে ধোয়া বলো, ফার্স্ট ব্র্যাকেট কি আপ স্যার? কি আপ। সেরকম ভাবে অন ডিবিএল ক্লিক, অন কিওয়ার্ডটা বাদ হয়ে যাবে, তার জায়গায় এখানে কি ইউজ হবে? ফার্স্ট ব্র্যাকেট, তার মধ্যে ডিবিএল ক্লিক। তারপরে অন মাউস ওভার, সেটা কিরকম ইউজ হবে? অন কিওয়ার্ডটা বাদ, এখান থেকে শুধু মাউস ওভার। অন মাউস আউট,
সেটা এখানে কিরকম ইউজ হবে, ফার্স্ট ব্র্যাকেট মাউস আউট। এইভাবে ভবিষ্যতে যদি কোনো নতুন ইভেন্টও তোমরা, আমি যে কটা লিস্ট দেখালাম মোটামুটি এর মধ্যেই থাকবে, এর বাইরেও যদি এসে যায় এই লজিকে তার ইভেন্টটাকে বার করে নেবে। জাস্ট মাথায় রাখতে হবে অন কিওয়ার্ডটাকে বাদ দিয়েছে অ্যাঙ্গুলার, তার জায়গায় ফার্স্ট ব্র্যাকেট ইন্ট্রোডিউস করেছে, আর বাদ বাকি কিওয়ার্ডটাকে লেখা হচ্ছে। কোনো ছোট হাতের বড় হাতের গল্প নেই, কোনো আপার কেস লোয়ার কেসের গল্প নেই। ইজ ইট অ্যাবসলিউটলি ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পেরেছো কিরকম নেমিং কনভেনশনে অ্যাঙ্গুলারের ইভেন্টস গুলো চলে? প্রত্যেক একবার ইয়েস বলো। ইয়েস স্যার। Yes, sir. ইয়েস স্যার। Yes, sir. ওকে, এবার আমাদের বক্তব্য হচ্ছে কি, আমরা প্রথমে একটা সিম্পল ক্লিক ইভেন্টের ওপর এক্সাম্পল দেখাবো। তো আমার দেখো এখানে প্রজেক্ট তৈরি হয়ে গেছে মাই অ্যাঙ্গুলার 2। এবার নেক্সট হচ্ছে এই প্রজেক্টের মধ্যে আমাকে ঢুকতে হবে, তো সিডি দিলাম, দিয়ে এখান থেকে মাই অ্যাঙ্গুলার 2 দিয়ে ভেতরে ঢুকলাম, দিয়ে এবার এটাকে রান করাবো কি এনজি স্টার। আমরা মাথায় রাখবো যখনই অ্যাঙ্গুলারের প্রজেক্ট করব, প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর নেক্সট কাজ যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এনজি সার্ভ দিয়ে রান করিয়ে দেওয়া। কেন? এটা অটো রিফ্রেশেবল সার্ভার, মানে এরপরে তুমি যদি সার্ভারে বসে কোনো কাজ করো বা অ্যাঙ্গুলারে কোনো কোডে চেঞ্জ করো, অটোমেটিক্যালি আমরা দেখি না সার্ভারটা রিফ্রেশ নিচ্ছে। সুতরাং সার্ভারটাকে কিন্তু সবসময় চালিয়ে রাখবে, কারণ অ্যাঙ্গুলারে প্রজেক্ট ক্রিয়েশন আর সার্ভার চালু করা এই দুটো কিন্তু খুব টাইম কনজিউমিং। এই দুটোকে যদি পরে করতে যাও, কিংবা কোডে চেঞ্জ করলাম আবার এনজি সার্ভ লিখলাম, কোডে চেঞ্জ করলাম আবার এনজি সার্ভ লিখলাম, তাহলে এত টাইম লস হবে যে আর অ্যাঙ্গুলার শিখে উঠতে পারবে না। সুতরাং মেন বক্তব্য হচ্ছে যখনই অ্যাঙ্গুলারের প্রজেক্ট তৈরি করব তারপরেই এনজি সার্ভ দিয়ে রান করিয়ে দেবো, দিয়ে তারপর প্রজেক্টটাকে ডেভেলপ করতে থাকবো, সেভ মারবো, অটোমেটিক্যালি রিফ্লেক্ট হয়ে যাবে। আর বাই ডিফল্ট আমরা সবাই জানি এনজি সার্ভ কমান্ডটা কত নম্বর পোর্টে রান করায় অ্যাঙ্গুলারকে ব্রাউজারে। আগের দিন জিজ্ঞেস করেছিলাম বলতে পারোনি, আজকে দেখি কতটা মনে রেখেছো। সৌমজিৎ, কত নম্বর পোর্টে রান করে অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশন? Sir, 4200. ভেরি নাইস, 4200 এই পোর্টে রান হয়। দেখো আমাদের অ্যাঙ্গুলারের কম্পাইলেশন স্টার্ট হয়েছে, ওয়েট করতে থাকো। তারপর আমরা এখানে করবো ইভেন্ট বাইন্ডিং। তারপর ইভেন্ট বাইন্ডিং এর উপর বেস করে আমরা জানবো ইউজারের থেকে কি করে ইনপুট আমরা নিতে পারবো অ্যাঙ্গুলারে। আজকে আমরা দুটো সাবজেক্ট শিখছি, একটা হচ্ছে ইভেন্ট বাইন্ডিং প্লাস টেমপ্লেট রেফারেন্স ভেরিয়েবল। টেমপ্লেট রেফারেন্স ভেরিয়েবল সম্পর্কে এখন আমি কিচ্ছু বলিনি, এখন আমি পিওরলি কনসেন্ট্রেট করছি ইভেন্ট বাইন্ডিং কনসেপ্টটার উপর। এটা এই টাস্কটাকে আগে কমপ্লিট করব, তারপরেই আমরা টেমপ্লেট রেফারেন্স ভেরিয়েবলের দিকে যাব। ওকে, দেখো রান হয়ে গেছে, আমাকে বলেও দিয়েছে 4200 তে ওপেন করতে। তো সিম্পলি এখান থেকে আমরা ব্রাউজার ওপেন করলাম, আর এখান থেকে কি আমি দিলাম লোকাল হোস্ট 4200 এন্টার। দেখো বেসিক অ্যাঙ্গুলার অ্যাপ 2 ইজ রানিং। প্রত্যেকে একটু মিউটে চলে যাও প্লিজ, একটা বাজিং নয়েস আসছে আমার দিকে, তাই সকলের শুনতে অসুবিধা হবে যদি মিউট না করো। তাহলে দেখো এখান থেকে লোকাল হোস্ট 4200 তে রান হচ্ছে। এবার আমরা সবাই জানি অ্যাঙ্গুলার কি সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, মানে এটা ইন্ডেক্স ডট এইচটিএমএল রান করছে, আর তার এই ভিউটা প্রোভাইড করছে একটা কম্পোনেন্ট যেটা কিনা অ্যাপ কম্পোনেন্ট, ডিফল্ট কম্পোনেন্ট। তাহলে মাই অ্যাঙ্গুলার 2 কে এক্সপ্যান্ড করলাম, এসআরসি তে গেলাম, অ্যাপে গেলাম, এটা হচ্ছে অ্যাপ কম্পোনেন্ট। অ্যাপ কম্পোনেন্টের যে এইচটিএমএল টা আছে সেটাকে আমি চেঞ্জ করে দিলাম, তার জায়গায় একটা জিনিস লিখলাম অ্যাঙ্গুলার ইভেন্ট বাইন্ডিং, অ্যাঙ্গুলার ইভেন্ট বাইন্ডিং। জাস্ট এইটুকুনি লিখে আমি সেভ অল করছি। দেখো সার্ভার অটোমেটিক্যালি রিফ্রেশ হয়ে গেল এবং সেই রিফ্লেকশন কিন্তু আমরা ব্রাউজারে দেখতে পেয়ে গেলাম। এই জিনিসটা হচ্ছে প্রপার ফ্রেমওয়ার্ক ওয়ার্ক। তুমি এটা না করে এই মুহূর্তে যদি এনজি সার্ভ মারতে, তাহলে আবার ওই টাইমটা নিত। তার থেকে বেটার এই অ্যাপ্রোচে এগো। হয়ে গেল। এবার আমরা এখানে গিয়ে কি করতে চাইছি, সিম্পল একটা বাটন অ্যাড করতে চাইছি। তাহলে লেটস অ্যাড আ বাটন, অ্যাডিং আ বাটন ফর ক্লিক ইভেন্ট বাইন্ডিং, অ্যাডিং আ বাটন ফর ক্লিক ইভেন্ট বাইন্ডিং। একটা বাটন অ্যাড করলাম, তাতে আমি লিখে দিলাম ক্লিক মি। ওকে, এখন আমরা কি জানি এর এর ফাংশনালিটিটা আমরা এখানে এই স্ক্রিপ্ট টাইপ দিয়ে লিখতে পারবো না জাভাস্ক্রিপ্টের মতো। এর সমস্ত ফাংশনালিটি আমায় লিখতে হবে অ্যাপ কম্পোনেন্ট ডট টিএস ক্লাস ফাইলে। তাহলে ক্লাস ফাইলে চলে গেলাম, ক্লাস ফাইলে গিয়ে এখানে লিখলাম অ্যাপ কম্পোনেন্ট ডট টিএস। ক্লাস ফাইলে গিয়ে এখানে লিখলাম অ্যাপ কম্পোনেন্ট ডট টিএক্সটি। ক্লাস ফাইলে চলে গেলাম,
বাই ডিফল্ট একটা প্রপার্টি আমায় দেয় টাইটেল, তুলে দিলাম। তার জায়গায় অ্যাডিং আ ফাংশন which will be triggered when user click on a button. ফাংশন, এখানে ফাংশন কিওয়ার্ড দিয়েও লিখতে হয় না, জাস্ট ফাংশনের একটা নাম। তো হ্যালো বলে আমি একটা ফাংশন নিলাম, এই সেকেন্ড ব্র্যাকেট নিলাম, এখানে আমি একটা সিম্পল কনসোল লগ লিখে দিচ্ছি হ্যালো অ্যাঙ্গুলার। তাহলে এখানে আমি একটা সিম্পল ফাংশনালিটি অ্যাড করেছি হ্যালো। এটাকে একটু ছোট করে দিচ্ছি যাতে দেখতে পাও। হ্যালো বলে একটা ফাংশন, এটা কখন কল হবে না যখন বাটনে ক্লিক করা হবে। তো এখন আমি ফাইলে গেলাম, এখান থেকে সেভ অল করলাম, অ্যাপ্লিকেশনে গেলাম, রাইট ক্লিক করে ইন্সপেক্ট করলাম, কনসোলটাকে ওপেন করে রাখবো। কনসোলে আগে থেকে কিছু লেখা দেখতে পাবো, যেমন অ্যাঙ্গুলার রানিং ইন ডেভেলপমেন্ট মোড, WDS লাইভ রিলোডিং এনাবেল। লাইভ রিলোডিং মানে whenever you will make any changes in your code in the editor, that will be automatically adapted and refreshed by your server and make it presentable on your screen. That's what the thing is. আমি এখানে ক্লিক মিতে ক্লিক করছি, বাট নাথিং ইজ হ্যাপেনিং। ওয়াই? বিকজ টিল নাও অ্যাঙ্গুলার ডাজন্ট আন্ডারস্ট্যান্ড কি এই বাটনের এগেনস্টে এই হ্যালো ফাংশনকে কল করতে হবে। হাউ উই ক্যান ডু দ্যাট? দ্যাট ইজ সামথিং কল্ড ইভেন্ট বাইন্ডিং। ফর দ্যাট উই নিড টু টাইপ দিস ইন দ্য বাটন। So if I come back to app component.html and in the button কি করতে হবে? ফার্স্ট ব্র্যাকেট, প্রপার্টি বাইন্ডিং এর জন্য ছিল স্কোয়ার ব্র্যাকেট, ইভেন্ট বাইন্ডিং এর জন্য হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। অন কিওয়ার্ডটা লিখবো না, বাকি থাকছে ক্লিক ইকুয়ালস টু সেম অ্যাজ নেম অফ দ্য ফাংশন হ্যালো। নাও অ্যাঙ্গুলার উইল আন্ডারস্টুড ওকে, দ্যাট মিনস কোনো ইউজার এসে যদি আমাকে ক্লিক করে তাহলে আমি টিএস ফাইল থেকে হ্যালোকে এক্সিকিউট করব। লেটস গো ফর ইট গাইস। Okay, click me, beautiful, it's printed hello Angular. Click me, hello Angular 2. Click me, hello Angular 3 times. Now event binding are just like a same as JavaScript, only the syntactical change. If I want to change click to DBL click, simply I need to put that particular event instead of this. Let's write DBL click. Let's go to file and save all. And let's see what Angular will do now. Click only once, nothing happens. Click, click, hello Angular printer. Similarly, instead of DBL click, if I write mouse out, that means whenever I will make sure the mouse is moved outside of this button element, then the hello Angular will trigger. Let's come back to this application, put the mouse in, put the mouse out, and see hello Angular triggered and triggered it well. That means we have understood the concept of event binding, isn't we? Right. So now this is quite simple like JavaScript, only the syntactical changes, but the concept is relies on the same. But on button, giving mouse out is not a good option. So have a click back onto the place. So save all. Coming back to this. That's good. Now click me, hello Angular. That's absolutely fantastic. It's working absolutely fine, right? তো এটা তো হয়ে গেল একটা বেসিক ইভেন্ট বাইন্ডিং। ফার্স্ট অফ অল তোমরা প্রত্যেকে বলো এই ইভেন্ট বাইন্ডিংটা ক্লিয়ারলি বুঝতে পারলে কিনা, কারোর কোনো ডাউট আছে কিনা? লাইক লিপেশ, সৌম্যজিৎ, জয়পাল, ভুয়া, ঋতুপর্ণা। হ্যাঁ স্যার, আমি কি মাল্টিপল ইভেন্ট দিতে পারি ওইখানে, লাইক ডাবল ক্লিক দিলাম বা ক্লিকে দিলাম বা মাউস আউট মাউস ওভার দিলাম? না 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 না, হবে না, যে কোনো একটা এট এ টাইম। যদি এরকম আমার দরকার হয় কি মাউস আউট একটা হয়, ইন সাম কেস কি মাউস ক্লিকে আলাদা ওভার আলাদা দেন? তাহলে সেক্ষেত্রে তোমাকে অন্যরকম ভাবে করতে হবে, এই সিনট্যাক্সে হবে না, সেটা আমি পরে দেখাবো, ঠিক আছে? এটাতে একটাই ইভেন্ট এট দ্য সেম টাইম। ও আচ্ছা, মানে তুমি বলতে চাইছো যদি বাটনের ওপরে আমি নিয়ে যাই তার জন্য আলাদা আলাদা ফাংশনালিটি কল হবে। হ্যাঁ, সেটা করা যেতে পারে, সেটা তুমি করতে পারো, সেটাতে কোনো অসুবিধা নেই। তাহলে ক্লিক হ্যালো লিখলে তার পাশে আবার একটা লিখবে মাউস আউট
ইকুয়ালস টু লেটস তোমার আরেকটা ফাংশন আছে হ্যালো টু, এরম ভাবে এইটা হ্যাঁ বলতে এটাই চাইছিলে জানতে কি? চাইছিলাম। হ্যাঁ এটাই হ্যাঁ এটাই। হ্যাঁ হ্যাঁ, সেটা করা যায়, সেটা করা যাবে, সেটা তুমি যত খুশি করতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে এক্ষেত্রে কি ওর বক্তব্যটা হচ্ছে যদি ক্লিক করি তাহলে হ্যালো এক্সিকিউট হলো, আর মাউস আউট করলে তখন হ্যালো টু এক্সিকিউট হলো। সেটা তো সেম অ্যাজ জাভাস্ক্রিপ্ট, খালি সিনট্যাক্সটিক্যাল ডিফারেন্স, বুঝতে পেরেছো? ওকে ফাইন। তো এটার উপরে বেস করে আমরা একটা ইভেন্ট হ্যান্ডলিং এর এক্সাম্পল দেখাচ্ছি, যেটাকে তোমাদের করতে হবে। মানে তোমাদের মানে আমি করে দেখাচ্ছি, এটা খুব সুন্দর জিনিস। এটা হচ্ছে ইমেজ রোল ওভার অ্যাপ্লিকেশন। আমি অ্যাঙ্গুলার করাতে শুরু করলে স্টুডেন্টরা বিশেষ করে আমাকে জিজ্ঞেস করে, স্যার অ্যাঙ্গুলারে ইমেজ কি করে আনা যায়? অ্যাঙ্গুলারে ইমেজ আনার ব্যাপারটা তো ঠিক ক্লিয়ার হচ্ছে না। এখানে অ্যাঙ্গুলারে ধরো ইমেজ বা আমার কিছু কিছু ক্ষেত্রে অডিও দরকার লাগলো, ভিডিও দরকার লাগলো, যেগুলো আমরা নর্মাল এইচটিএমএল এ করে এসেছি। সেই রকম ধরনের কোনো অ্যাডিশনাল রিসোর্স যেটা ওয়েব অ্যাপ্লিকেশনের নিজস্ব রিসোর্স নয়, কিন্তু ওয়েব অ্যাপ্লিকেশনের সাথে কম্পাইল হয়ে একসাথে কাজ করে, যেমন আমরা অডিও দেখতে পাই, ভিডিও দেখতে পাই, ইমেজ দেখতে পাই, কি পাই তো? তো সেইগুলোকে আমরা অ্যাঙ্গুলারে কোন জায়গায় রাখবো? কেন অ্যাঙ্গুলারের তো একটা স্ট্রাকচার আছে, এটা তো এরকম নয় যে আমরা নিজেদের মতো এইচটিএমএল লিখছি, ইমেজেস বলে ফোল্ডার তৈরি করে তার মধ্যে ইমেজেস রেখে দিলাম। অ্যাঙ্গুলারে আমরা সেটা করবো কি করে? ভালো করে লক্ষ্য করে দেখো, প্রজেক্টের মধ্যে একটা ফোল্ডার রেখে দিয়েছে অ্যাঙ্গুলার অ্যাসেটস বলে। সবাই দেখতে পাচ্ছ এই ফোল্ডারটা অ্যাসেটস। যখনই তুমি অ্যাঙ্গুলারের প্রজেক্ট তৈরি করবে তার মধ্যে এই অ্যাসেটস বলে ফোল্ডারটা থাকে। এই ফোল্ডারটার মধ্যে তুমি তোমার মতো সাব ফোল্ডার তৈরি করে নিজের অ্যাসেটস কে অর্গানাইজ করতে পারো। লাইক অ্যাসেটস এর মধ্যে আমার অডিও থাকতে পারে, ভিডিও থাকতে পারে, ইমেজেস থাকতে পারে। ফার্স্ট একদম স্ক্র্যাচ লেভেল থেকেই দেখাই, একটা দুটো ইমেজ আমি এখান থেকে ডাউনলোড করছি গুগল থেকে। সিম্পলি আমি এখানে চলে গেলাম images.google.com, এন্টার। এখানে গিয়ে নো থ্যাঙ্কস, আমি এখান থেকে গিয়ে একটা পিকচার নিচ্ছি, স্পাইডারম্যান, এন্টার। ঠিক আছে, তো এখান থেকে আমি দুখানা বা স্পাইডারম্যান নেবো না, এটাকে আমি আরো ভালো করে দেখাবার জন্য একটা খুব সুন্দর অ্যাপ্লিকেশন ডেভেলপ করছি যদি তোমাদের দেখে ভালো লাগে। এখান থেকে গিয়ে আমি দেবো বাল্ব অন অফ জিআইএফ ডাব্লিউ3 স্কুল। ঠিক এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করবে, নইলে খুঁজে পাবে না, নিজেকে ফটোশপে ডিজাইন করতে হবে। রিতেশ সিং পেরে যাবে, তোমরা পারবে না, ফটোশপ জানো না, সুতরাং আমাদের ঝেপে নিতে হবে, সোজা কথা। তো বাল্ব অন অফ জিআইএফ ডাব্লিউ3 স্কুল বলে এন্টার মারবে, এন্টার মানলে দেখো লাইট বাল্ব ডাব্লিউ3 স্কুল বলে দুটো অপশন দেখাবে। এখান থেকে দেখো বাল্বের উপরে ক্লিক করলেই মনে হচ্ছে বাল্বটা জ্বলে উঠছে, আবার ক্লিক করলে বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক তো? এই অ্যাপ্লিকেশনটা আমরা অ্যাঙ্গুলারে করবো, এটা আমাদের টাস্ক, এটা আমাদের রিকোয়ারমেন্ট। তো আমি প্রথমে অফ অবস্থায় ইমেজটার উপর রাইট ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ করে দিচ্ছি, আর ইমেজটাকে ধরে নাও আমার পিকচার্স এর মধ্যে একটা ছোট ফোল্ডার বানিয়ে নিচ্ছি, যার নাম দিয়ে দিচ্ছি বিইউএলবি বাল্ব, আর বাল্বের মধ্যে পিক বাল্ব অফটাকে সেভ করলাম। আবার ক্লিক করে এটাকে বাল্ব অনে নিয়ে গেলাম, গিয়ে রাইট ক্লিক করে আবার সেভ ইমেজ অ্যাজ করলাম, করে এখানে পিক বাল্ব অন বলে এটাকে সেভ করলাম। ঠিক আছে, তাহলে আমার লোকাল হার্ড ডিস্কে এই দুটো ইমেজ এখন চলে এসেছে, রাইট? সকলে বুঝতে পারছো তো? আমি এবার কি করছি, এখান থেকে আমার লোকাল ইমেজেসে গিয়ে দেখছি ভেরিফাই করে এসছে কিনা। পিকচার্স, দেখো বাল্ব বলে ফোল্ডারটা রয়েছে, আর তার মধ্যে পিক বাল্ব অফ, পিক বাল্ব অন রয়েছে। এই বাল্ব করে পুরো ফোল্ডারটাকে রাইট ক্লিক করে কপি করে নেবে। কপি করে নিলে নিয়ে অ্যাঙ্গুলারে ফেরত যাবে। অ্যাঙ্গুলারে যে অ্যাসেটস বলে ফোল্ডারটা আছে সেটাকে সিলেক্ট করবে, সিলেক্ট করে ওটার উপরে রাইট ক্লিক করবে। রাইট ক্লিক করলে দেখো তোমাকে একটা অপশন দেবে রিভিল ইন ফাইল এক্সপ্লোরার, শিফট প্লাস অল্ট প্লাস আর বা রিভিল ইন ফাইল এক্সপ্লোরার। ক্লিক করো, ফাইল এক্সপ্লোরারে অ্যাসেটসটাকে দেখালো, অ্যাসেটস এর মধ্যে গেলে রাইট ক্লিক করে পুরো ফোল্ডারটাকে পেস্ট করে দিল। এবার বন্ধ করে দাও, তাহলে দেখো অ্যাসেটস এর মধ্যে বাল্ব চলে এসেছে, বাল্বের মধ্যে পিক বাল্ব অন, পিক বাল্ব অফ বলে দুটো জিআইএফ ও চলে এসেছে। তাহলে যা আমায় ডাম্প করতে হবে অ্যাডিশনাল রিসোর্সেস, লাইক ফর এক্সাম্পল দ্যাট ক্যান বি images, that can be of audios or videos, we have to put under the assets category.
under the assets folder, right? Okay, it's done. Now এখানে কি আমি একটা UI তৈরি করছি, h1 image rollover application বলে এখানে আমি একটা img দিয়ে দিচ্ছি। এবার এই ইমেজটাকে টার্গেট করবার জন্য আমরা কি করব, নর্মাল জাভাস্ক্রিপ্ট হলে এখানে আইডি ইউজ করতাম লাইক a1 বা a2, আর অ্যাঙ্গুলার বলছে আমার এখানে কোনো আইডির কনসেপ্ট লাগে না, আমার এখানে কোনো ক্লাসের কনসেপ্ট লাগে না, তুমি এটাকে ডিক্লেয়ার করো হ্যাশ দিয়ে যে কোনো একটা ভেরিয়েবল, হ্যাশ আইএমজি। তাহলে কি হবে, এই আইএমজি ট্যাগটাকেও হ্যাশ আইএমজি দিয়ে মনে রাখবে। আচ্ছা, দুটো একই নাম দিয়ে দিচ্ছি, হ্যাশ এ করে দিলাম, হ্যাশ এ দিয়ে আমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, বুঝতে পারা গেল? এই জিনিসটাকে কি বলা হয়, এই জিনিসটাকে বলা হয় টেমপ্লেট রেফারেন্স ভেরিয়েবল। হিয়ার হ্যাশ এ will represent the entire image as template reference variable. অ্যাঙ্গুলার কিসে চলে, অ্যাঙ্গুলার আইডি ফাইডিতে চলে না, অ্যাঙ্গুলার চলে টেমপ্লেট রেফারেন্স ভেরিয়েবল। তাহলে ইমেজকে ও এই ভেরিয়েবলটা দিয়ে ডিনোট করে রাখবে। এবার এর মধ্যে আমি দুটো ইভেন্ট বাইন্ড করছি, মাউস ওভার তাতে কিছু একটা কল হবে, আর মাউস আউট তাতে কিছু একটা কল হবে। বুঝতে পারা গেল? এবার অ্যাপ কম্পোনেন্ট ডট টিএস এ গিয়ে এখানে আমি চেঞ্জ ইমেজ বলে একটা ফাংশন তৈরি করছি, আর তার মধ্যে এ বলে একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করছি। আর এ ভেরিয়েবল, আচ্ছা চেঞ্জ ইমেজ তৈরি করলাম, জাস্ট এইটুকুনি বলি চেঞ্জ ইমেজ। ঠিক আছে, তাহলে এই চেঞ্জ ইমেজটা কখন কল হবে এখানে লিখছি, when user will put mouse and leave mouse, মাউস নিয়ে গেলেও চেঞ্জ ইমেজ কল হবে, মাউস বার করলেও চেঞ্জ ইমেজ কল হবে। এখন চেঞ্জ ইমেজে কে চেঞ্জ হবে, এই ইমেজটা চেঞ্জ হবে। এখন এই ইমেজটাকে তুমি কি দিয়ে রিপ্রেজেন্ট করেছো, হ্যাশ এ দিয়ে। তাহলে এখানে আমি বলে দিলাম অন মাউস ওভার, তাতেও তুমি চেঞ্জ ইমেজকে কল করো এবং তার মধ্যে পাঠিয়ে দাও এ এর রেফারেন্সটা। এবং মাউস আউটেও তুমি কল করো চেঞ্জ ইমেজ বলে ফাংশনটা, তাতে পাঠিয়ে দাও এ এর রেফারেন্সটা। যখন আমি এটাকে প্যারামিটার হিসাবে পাঠাবো, টেমপ্লেট রেফারেন্স হচ্ছে হ্যাশ এ, আর তখন এটাকে ভেরিয়েবল হিসেবে ইউজ করবো, তখন আর হ্যাশটা দেবো না, অ্যাজ এ হোল টেমপ্লেট রেফারেন্স ভেরিয়েবল। তাহলে এই চেঞ্জ ইমেজের মধ্যে কি প্যারামিটার গেল, এ, সেটাকে এবার এখানে আমরা ডিক্লেয়ার করি এ। যখন এখানে ডিক্লেয়ার করব তোমাদের দেখবে অ্যাঙ্গুলার তলায় একটা লাল লাইন দিয়ে রাখছে, তার কারণ অ্যাঙ্গুলার জানতে চাইছে এই এর ডেটা টাইপটা কি। তুমি জানো না এর ডেটা টাইপটা কি, যা খুশি হতে পারে, ওই জন্য অ্যাঙ্গুলার তোমাকে একটা ডেটা টাইপ দিয়ে দিচ্ছে এনি। তো যখনই প্যারামিটার ডিক্লেয়ার করব, যা ডেটা টাইপ আমি জানি না, এনি লিখে দেবো। দিয়ে সিম্পলি এখান থেকে আমরা লিখে দেবো কনসোল ডট লগ অফ এ। তো দেখ কনসোল ডট লগ অফ এ আমাকে কি প্রিন্ট করে, সেভল করলাম। কামিং ব্যাক টু দিস অ্যাপ্লিকেশন। ও আচ্ছা, এখানে তো এখনো ইমেজটা আসেনি, তো ইমেজটার মধ্যে আমরা বাই ডিফল্ট একটা সোর্স ঢুকিয়ে রাখি। সোর্স, সোর্সটার মধ্যে আমি লিখে রাখি তার মধ্যে আছে এটা ডট স্ল্যাশ অ্যাসেটস, তার মধ্যে আছে বাল্ব ফোল্ডার, আর তার মধ্যে আছে বাল্ব ফোল্ডারের মধ্যে দেখিনি পাতটা কি আছে, পিক বাল্ব অফ ডট জিআইএফ। এখানে দিলাম পিক আন্ডারস্কোর এক্স্যাক্টলি দেখে বাল্ব অফ ডট জিআইএফ। এবার আমরা ফাইলে গেলাম, সেভ করলাম। দেখো অ্যাঙ্গুলার ইমেজ কিভাবে আসে, চলে এসছে ইমেজটা। উপরে যেই নিয়ে যাচ্ছ দেখো এই পুরো ইমেজটাকে ও দুবার পাঠাচ্ছে, উপরে নিয়ে গেলে এই ইমেজটাকে পাঠাচ্ছে, বাইরে নিয়ে গেলেও এই ইমেজটাকে পাঠাচ্ছে। ঠিক আছে, এবারে আমরা কি করব, অ্যাপ কম্পোনেন্ট ডট টিএস এ গিয়ে একটা সুন্দর প্রপার্টি বাইন্ডিং করব, অ্যাডিং ওয়ান স্ট্রিং টাইপ প্রপার্টি, স্ট্রিং টাইপ ডেটা মেম্বার।
দিলাম পাবলিক ইমেজ পাথ কোলন স্ট্রিং ইকুয়ালস টু ব্ল্যাঙ্ক। এবার এখানে গিয়ে আমি লিখবো ইফ এ ডট সোর্স যদি ইকুয়ালস টু ডট স্ল্যাশ অ্যাসেট স্ল্যাশ বাল্ব স্ল্যাশ পিক আন্ডারস্কোর বাল্ব অফ ডট জিআইএফ থাকে, তাহলে দিস ডট ইমেজ পাথ ইকুয়ালস টু হবে ডট স্ল্যাশ অ্যাসেট স্ল্যাশ বাল্ব স্ল্যাশ পিক আন্ডারস্কোর বাল্ব অন ডট জিআইএফ। সিম্পল ওকে বললাম যে দেখো ইমেজের মধ্যে যদি বাল্ব অফ থাকে তাহলে করে দাও বাল্ব অন, আর যদি উল্টোটা হয় এলস তাহলে আবার করে দাও এলস দিস ডট ইমেজ পাথ ইকুয়ালস টু ডট স্ল্যাশ অ্যাসেট স্ল্যাশ বাল্ব ফোল্ডারের মধ্যে ঢুকলাম যে পিক আন্ডারস্কোর বাল্ব অফ ডট জিআইএফ কনসোল ডট লগ এটাকে বন্ধ করলাম, আর তার তলায় আমি আবার একটা দিলাম কনসোল ডট লগ দিস ডট ইমেজ পাথ। দেখি ইমেজ পাথটা কখন কি হোল্ড করছে। ফাইলে গেলাম, সেভ অল করলাম, সুন্দর হয়েছে। লক্ষ্য করে এবার উপরে যখন নিয়ে গেলাম তখন ইমেজ পাথের মধ্যে কি প্রিন্ট করলো বাল্ব অফ ডট জিআইএফ। বাইরে যখন গেলাম, আচ্ছা দুটোতেই বাল্ব অফ আসছে, এ ডট এসআরসি যদি ইকুয়ালস টু অ্যাসেট স্ল্যাশ বাল্ব স্ল্যাশ পিক বাল্ব অফ, এখানে দেখো তো বাল্ব অফ ডট জিআইএফ যদি থাকে তাহলে হবে বাল্ব অন ডট জিআইএফ। এখানে আমরা আর একটা কনসোল ডট লক করে দেখে নিই এর সোর্সটা কি প্রিন্ট করছে, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের ইফ এলসে কেন গন্ডগোল হয়েছে। লেটস সেভ। আচ্ছা এ ডট সোর্স কিন্তু প্রিন্ট করছে এই জিনিসটাকে এইচটিটিপি লোকাল হোস্ট অ্যাসেটস বাল্ব অফ। বুঝতে পারলাম, তার মানে এখানে এ ডট সোর্সটাকে এইরকম ভাবে করতে হবে পেস্ট এইচটিটিপি লোকাল হোস্ট 4200 অ্যাসেটস যদি বাল্ব অফ থাকে তাহলে ইমেজ পাথ হবে বাল্ব অন, আদারওয়াইজ ইমেজ হবে বাল্ব অফ। এবার এটাকে আমরা রান করাচ্ছি, মানে এইচটিটিপিটা আমরা দিইনি ওই জন্য একটু প্রবলেম হয়ে গেছে। সেভ অল, লেটস কাম ব্যাক টু দ্য অ্যাপ্লিকেশন। তাহলে উপরে যখন যাচ্ছি দেখো বাল্ব অন হচ্ছে, আবার যখন বাইরে বেরোচ্ছি কোনো বাল্ব বন্ধ হচ্ছে না। অ্যাঙ্গুলার উপরে যখন নিয়ে গেলাম তখন হয়ে গেল হচ্ছে অ্যাসেটস বাল্ব অন, যখন বাইরে বেরোচ্ছি তখন আবার কল হচ্ছে, যখন বাইরে বেরোলাম তখন বাল্ব অফ হওয়া উচিত ছিল। ও আচ্ছা আচ্ছা, এটা হতে পারছে না তার কারণটাও এখানে বুঝতে হবে। এ ডট সোর্সটা তখন এটাই থাকছে, এখানে আরেকটা লাইনে কোড লিখতে হবে। এটা হচ্ছে ইমেজ পাথের মধ্যে এইটা যাবে, আর এ ডট এসআরসির মধ্যে ঢুকে যাবে দিস ডট ইমেজ পাথ। এলস আবার এটা হবে
দিস ডট ইমেজ পাথ এটা, আর এ ডট এসআরসি তার মধ্যে আবার ঢুকে যাবে দিস ডট ইমেজ পাথ, দুটোকেই আমরা অ্যাসাইন করলাম। তাহলে ফাইলে থেকে সেভ অল, আশা করি প্রবলেম ফিক্স হয়েছে। যখন এবার ওপরে গেলাম, দেখো কি হচ্ছে, বাইরে গেলাম, পড়ে গেলাম, বাইরে গেলাম, পড়ে গেলাম, বাইরে গেলাম, উপরে গেলাম, বাইরে গেলাম, জাস্ট সোর্সটাকে দেখো এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। মাউস ওভার, মাউস আউট। তুমি যে একটু আগে লিতেশ বলছিলে মাল্টিপল ইভেন্টের এক্সাম্পল, এটা একটা মাল্টিপল ইভেন্টের এক্সাম্পল। একই জিনিসের ওপরে মাউস আউট এবং মাউস ওভার সাইমালটেনিয়াসলি কাজ করছে, দেখতে পাচ্ছ? তাহলে সেক্ষেত্রে আমি জাস্ট ইমেজ পাথটা কেন নিলাম, ইমেজ পাথটা এই কারণে নিলাম জাস্ট কনসোলে প্রিন্ট করে দেখাবার জন্য যে দেখো এটা চেঞ্জ হচ্ছে। আমার এখানে প্রয়োজন ছিল না, এ ডট সোর্স দিয়েই হয়ে যেত। ইমেজ পাথটা আমি জাস্ট নিলাম এটাকে বোঝাবার জন্য, সুতরাং এটাকে আমি কমেন্ট করে দিতে পারি। কমেন্ট করে দিলাম। আচ্ছা না, কমেন্ট করার দরকার নেই, এটাকে তো আমি কাজে লাগিয়েই থাক। তাহলে দেখো ওখানে আমার কনসোল ডট লক করা আছে, তাহলে ক্লিক মি করলে হ্যালো অ্যাঙ্গুলার, উপরে গেলাম, বাইরে গেলাম, উপরে গেলাম, বাইরে গেলাম, উপরে গেলাম, বাইরে গেলাম। ইমেজ রোল ওভার অ্যাপ্লিকেশন। এরকম ভাবে তোমরা কিরকম বানাতে পারো, দুটো স্পাইডারম্যানের ফটো নিলে, একটাতে স্পাইডারম্যান বসে আছে আর একটাতে জাম্প করছে। তো তুমি গিয়ে স্পাইডারম্যানের উপরে যেই নিলে ও জাম্প করলো আবার বসে পড়লো, জাম্প করলো আবার বসে পড়লো, এরকম বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু বানাতে পারো। পুরো ডাইনামিক্যালি দেখো অ্যাঙ্গুলার দিয়ে আমি বারবার বারবার সোর্সটাকে আপডেট করছি। লেটস সি ইট ফ্রম দ্য বিগিনিং। উপরে নিয়ে গেলাম, সোর্স হয়ে গেল বাল্ব অন, বাইরে গেলাম, সোর্স হয়ে গেল বাল্ব অফ, উপরে গেলাম, বাল্ব অন, বাল্ব অফ, বাল্ব অন, বাল্ব অফ, বাল্ব অন, বাল্ব অফ, বাল্ব অন, বাল্ব অফ। সিম্পল এই লজিকটাকে আমরা করলাম। তাহলে কি করলাম এটা করবার জন্য আমরা একটু দেখে নিই। এখানে একটা ইমেজ নিলাম, বাই ডিফল্ট ইমেজের মধ্যে বাল্ব অফটাকে অ্যাসাইন করে নিলাম, আর এই পুরো ইমেজকে একটা ভেরিয়েবল দিয়ে রিপ্রেজেন্ট করলাম হ্যাশ এ। মাউস ওভারে চেঞ্জ ইমেজের মধ্যে এ কে পাঠিয়ে দিলাম, মাউস আউটেও চেঞ্জ ইমেজ বলে ফাংশনের মধ্যে এ কে পাঠিয়ে দিলাম। অ্যাপ কম্পোনেন্ট ডট টিএস এ আমি চেঞ্জ ইমেজের মধ্যে এ কে ধরলাম কোলন এনি দিয়ে, দিয়ে বললাম এ সোর্স যদি বাল্ব অফ থাকে তাহলে করে দাও বাল্ব অন, আর এলস যদি থাকে তাহলে আবার করে দাও বাল্ব অফ। এর ফলে কি করছে অ্যাঙ্গুলার, যখনই বাল্ব অফ পাচ্ছে করে দিচ্ছে বাল্ব অন, যখন বাল্ব অন পাচ্ছে তখন করে দিচ্ছে বাল্ব অফ। বাল্ব অন, বাল্ব অফ, বাল্ব অন, বাল্ব অফ। পুরো ক্লিয়ার হলো কনসেপ্টটা, ইভেন্ট বাইন্ডিং দিয়ে কিভাবে আমরা এরকম ধরনের কাজ করতে পারি অ্যাঙ্গুলারে, প্লাস অ্যাডিশনাল রিসোর্সকে কিভাবে কাজে লাগাতে পারি অ্যাঙ্গুলারে। রিতেশ, সৌম্যজিৎ, আহ ভুয়া, অনুপম, ঋতুপর্ণা, বুঝতে পেরেছো? হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, স্যার বলছি ওই অ্যাসেটের মধ্যে সে বাল্বটা ওটা কিভাবে নিলেন স্যার, একটু দেখালে ভালো হতো। সিম্পল একটা ফোল্ডার এইখানে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ওটাকে ডাউনলোড করলাম, করে যে কোনো জায়গায় একটা ফোল্ডার থেকে নিলাম, নিয়ে ফোল্ডারটাকে রাইট ক্লিক করে কপি করলাম, করার পর অ্যাসেটস কে সিলেক্ট করে রাইট ক্লিক করে রিভিল ইন ফাইল এক্সপ্লোরারে গেলাম, এই অ্যাসেটস এর মধ্যে রাইট ক্লিক করে এটাকে করে দিলাম পেস্ট। তাহলে এই বাল্ব ফোল্ডারটা এর মধ্যে চলে এলো। বলতে পারলাম? হ্যাঁ স্যার। ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। বাদ বাকিরা রেসপন্স করো। লিতেশ, ধুয়া, জয়পাল, ঋতুপর্ণা। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ক্লিয়ার। হ্যাঁ স্যার, লিখে দিয়েছিলাম এস স্যার। ইয়েস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন এইটুকুনি কাজ সবার আগে করতে হবে, তারপরে আমরা চলে যাব টেমপ্লেট রেফারেন্স ভেরিয়েবল দিয়ে কি করে ইউজার ইনপুট দিতে পারি। মানে ইউজারকে বললাম নেম দিতে বা দুটো নাম্বার দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগে প্রোগ্রাম করতে চাই, সেক্ষেত্রে এটাকে কিভাবে আমরা ইউজ করবো, ঠিক আছে? তাহলে তোমাদের মধ্যে কে স্ক্রিনশট নেয়? লিতেশ নেয়। তাহলে লিতেশ ফার্স্ট অ্যাপ কম্পোনেন্ট ডট এইচটিএমএল এর একটা স্ক্রিনশট নাও। এটাকে আমি লাইন ব্রেক করে নিচের লাইনে নিয়ে চলে আসছি, যাতে তোমাদের দেখতে কোনো অসুবিধা না হয়। এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও লিতেশ। ডান। নেক্সট অ্যাপ কম্পোনেন্ট ডট টিএস। এটা কপি করে দিয়ে দিন না স্যার ওইখানে ক্লাসরুমে। কপি করলে না ওরাও কপি মারবে আর লিখবে না, বুঝলে তো? নিয়ে নিয়েছো স্ক্রিনশট?
নিয়ে নিয়েছিস প্রচুর। পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপে, প্রত্যেকে করতে শুরু করে দাও। আচ্ছা, সৌম্যজিৎ বুঝতে পেরেছো? সৌম্যজিৎ হ্যাঁ স্যার। করে ফেলো, ফটাফট করে ফেলো। ডিফারেন্ট ইমেজ দিয়ে করতে পারলে আরো ভালো হয়, করো প্রত্যেকে। হয়ে গেলে স্যার ডান একটা তো দেবে। ইমেজ, স্যার একটা তো ইমেজ দিয়ে বললেন, আরেকটা কি বললেন? আরেকটা বলবেন, একটা কল এসে গেছিল জাস্ট। না না, বাল্ব অন বাল্ব অফ না দিয়ে আমি বললাম হ্যাঁ স্পাইডারম্যান, থর বা এরকম কোন সুপার হিরো হ্যাঁ স্যার, ওটা ওটা টেম্পলেটের ওটা উপরও স্যার। তুমি করতে পারো। হ্যাঁ স্যার স্যার, ওটা ওটা বুঝতে পেরেছি, মানে মানে টোটাল দুখানা কাজ দিলেন, আমি তাই এটাই বুঝলাম না। এটাই আর ইমেজের উপরই ওকে, করতে আগে হবে। তাই ঠিক আছে স্যার। স্যার বলছি আমার একটু প্রবলেম হয়েছে, পাওয়ার কাট। কি প্রবলেম? আজকেও করবি ইলেকট্রিসিটি না? নাই। না না, ইলেকট্রিসিটি নাই, চলে গেল আর এখনই। কি করা আসুক, যাবে? আমি করছি। ঠিক আছে, তাই কর।
অমজিৎ আর অভিষেকের হয়েছে। আচ্ছা, লিতেশ আর জয়ের কি হলো? লিতেশ, জয়, অনুপম। সে এখন কারেন্ট আসেনি। করছি স্যার, ও স্যার আমি স্যার অলরেডি আমার স্যার ইনস্টল আমি হচ্ছিল। স্যার আমি অলরেডি করছি স্যার। তাড়াতাড়ি করো, আমিও করছি। আর 10 মিনিট।
অনুপম কি হলো? অনুপম হ্যাঁ স্যার একটু বাকি। করতে হবে, আমি বাদ বাকিটা দেখতে শুরু করি। সৌম্যজিৎ দাস দেখাও। হ্যাঁ স্যার দেখাচ্ছি। হ্যাঁ স্যার, এখানে দুখানা ইমেজ নিয়েছি। এখানে টোটাল অ্যাসেটই দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, অ্যাসেটের মধ্যে দুখানা ইমেজ আছে, একটা 5-2 আয়রন ম্যান আর একটা 7-2। প্রথমে 5-2টাকে রেখেছিলাম, রেখে তারপর মাউস ওভার আর মাউস আউটে একই ইভেন্ট কল করেছি। এখানে এজি নাম দিয়েছিলাম এটাতে। এই ইমেজের ইয়েটাকে এখানে তো আইডি নেই, এখানে তো জাস্ট নেমটাকে এজি দিয়েছি। ওটাকে আর বলে টেমপ্লেট রেফারেন্স ভেরিয়েবল। হ্যাঁ স্যার, রেফারেন্সটা এজি দিয়েছি। আর তারপর এজিটাকে এখানে ইভেন্টে কল করেছিলাম। যদি এজিতে এই মানে যেটা যে এসআইসিটা দিয়েছিলাম ওটা যদি সেম থাকে তাহলে ওটাকেও চেঞ্জ করে দিচ্ছে, এজি ডট এসআইসিটাকে চেঞ্জ করছে। আর এখানে কনসোলেও আমি ওটা প্রিন্ট করে দিচ্ছি, আর যদি এলস হয় তাহলে ওটা সেমই রাখছে। বাহ, ঠিক আছে। হ্যাঁ স্যার। উপরে নিয়ে যাও, মাউসের উপরে হ্যাঁ নিয়ে যাও। এই যে আচ্ছা, বাইরে নিয়ে যাও। চেঞ্জ হয়ে যাচ্ছে স্যার। একবার স্যার ভালো। কি হয়েছে? দারুণ করেছে। আমার ফেভারিট অ্যাভেঞ্জার আয়রন ম্যান। আমারও ফেভারিট আয়রন ম্যান। বাট দুঃখের স্যার ব্যাপার আর হবে না। স্যার আমি সত্যি চাইছিলাম কথা। এই লেখাটাকেও চেঞ্জ করতে, বাট এটা আমি কিছুতেই মানে ভিজিবিলিটিটাকে হাইডার ইয়ে ইয়ে করতে পারছিলাম না, ভিজিবল করতে পারছিলাম না। আমি দুখানা আলাদা আলাদা রেখেছিলাম। একবার মানে শুধু অ্যাভেঞ্জার্স লেখাটা ছিল, আর একটাতে অ্যাভেঞ্জার্স গোটা ছিল। তো ওটাকে আমি টগল করতে হ্যাঁ, পারছিলাম করা না। যাবে। তো কেন টগেল করবে কেন? এই কনসেপ্টটাই তো ভুল। টেক্সটটাকে চেঞ্জ করবে। যখন ওর ওপরে যাবে তখন হ্যাঁ ওটাকে স্যার। একটা প্রপার্টি বাইন্ডিং করে ওর টেক্সটটাকে চেঞ্জ করে দেবে, এলসে ওর টেক্সটটাকে চেঞ্জ। ওকে 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 ওকে, তাই ঠিক আছে। ওকে। অভিষেক ধুয়া। হ্যাঁ স্যার দেখাচ্ছি। আচ্ছা, স্যার এটা ইমেজের ওপরে নিয়ে তো যাও। স্যার ক্লিক, এটা এই যে প্রিন্ট হলো ইয়েতে, দেখতে পাচ্ছেন স্যার? হ্যাঁ হ্যাঁ। আর এটা ইমেজের উপরে এই যে ইয়ে হবে। আচ্ছা, কাঁদছে নাকি? হ্যাঁ স্যার একটা বড় করছে এই যে। ঠিক আছে, ঠিক আছে। দিতেশ সিং। হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে। ইস, আমি করতে পারলাম না। আর পারবে পারবে, অসুবিধা নেই। চলো। সবাই কি সুন্দর সুন্দর কনসেপ্ট দেখাচ্ছে, একজন কাঁদছে একজন উঠছে। তা ওর অভিষেক ধুয়া কাঁদছে। স্যার কাঁদছি কারণ নতুন দেখতে পাচ্ছেন প্রজেক্ট স্যার? তৈরি করতে পারছি না স্যার, এরর দিচ্ছে। ও, দেখতে পাচ্ছেন স্যার? দিতেশ সিং দেখো। হ্যাঁ, এই যে স্যার, এখানে স্পাইডি বলে একটা রেফারেন্স নিয়েছি। আচ্ছা। আউটপুটটা দেখাও। বাহ, সুন্দর ঠিক হয়েছে। আছে। অনুপম দাস এতক্ষণ টাইম নিয়ে আবার লিখছে ডান প্রবলেম। কি প্রবলেম ঠিক করতো? ধুয়া, রিতেশ দেখো, দেখাও অনুপম দেখাও। হ্যাঁ স্যার দেখাচ্ছি। এই অনুপমের কি পা মুচকে গেছিল না কি হয়ে গেছিল, সেটা ঠিক হয়েছে তো? না স্যার ঠিক হয়নি এখনো সেইভাবে।
মানে অনেকদিন তো হয়ে গেল। অনেকদিন হয়ে গেছিল, দেখিয়েছিলাম ডাক্তারকে, তো আবার সেখান থেকে একটু বেশি ইয়ে করার জন্য, হাঁটাচলা বা ইয়ে করার জন্য আবার মানে ওই জায়গা থেকে আবার বেশি আবার লেগে গেছে। আবার চোট লেগেছে? মানে ওই জায়গায় আবার লেগে গেছে, তো বলছি কি অনেক সময় লাগবে ঠিক হতে। কি লেগেছে? কিসে? লিগামেন্টে লেগেছে? বোনসে লেগেছে? কিসে? মাজায় লিগামেন্টে লেগেছিল, পড়ে গিয়েছিলাম, মানে ও খেলতে গেছিলাম সকালে, পড়ে গেছিলাম। না, ভুল কথা বলছিস, তখন অন্য কথা বলেছিস, বাইকে ধাক্কা খেয়েছিস। হ্যাঁ, তো বাইকে ধাক্কা খেয়ে পড়ে গেছিলাম তো। এই এইটা তো কি বলছিস। কথা? বাইকে ধাক্কা খেয়ে এখন বলছে খেলতে গিয়ে পড়ে গেছি। দুটো এক কথা। এই একই তো, সকালবেলা খেলতেই যাই, দৌড়াতে যাই, দৌড়ে খেয়ে খেলে চলে ও, আসি সকালে। মানে খেলতে গিয়ে বাইকে, খেলতে গিয়ে বাইকে। তো এখনো তুই ব্যথা হয় শেয়ার তোর? হয়েছে কি এখন মাঝে, বলেছিল মাঝে একদম ঠিক হয়ে গেছিল, তা এবার ওইভাবে কাজ করছিলাম বা সব ঠিকঠাক ছিল, তাই এবার আবার বাইক ফাইক চালিয়েছি বা ইয়ে করেছি, আবার দেখছি যে আবার প্রবলেম হচ্ছে। তো কোন ডাক্তারকে লিগামেন্টে গিয়ে বল, লেগেছে? মাজা মানে তোমার একদম মানে ইয়ের নিতে উপরে, হিপের নিতে? উপরে। হ্যাঁ 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 হ্যাঁ। ওটা জীবনে, যেই ডক্টর বলুক ওটা জীবনে ঠিক ঠিক হবে না, ওটা তোমাকে অপারেট করতে হবে। ওই চলছে, যতই আবার বলুক ইয়ে হচ্ছে। ওটা ঠিক করতে গিয়ে তোমাকে পাটতে ওই নিক্যাপ পরে, একটা ওই মেটালওয়ালা নিক্যাপ পরে সারা জীবন থাকতে, আপনি 2-3 বছর থাকতে হবে, রেস্ট নিতে হবে, একদম রেস্ট নিতে হবে, তাহলেই ঠিক হবে, নইলে ওটা ঠিক হবে না। পুরো বসে থাকা তো খুব চাপের ব্যাপার। আমি জানি ওটা। আমার ওয়াইফের আমি ওই লিগামেন্টের সার্জারি করিয়েছি 2-3 বছর আগে, এসিএল রিকনস্ট্রাকশন বলে বলে জানি আমি, ওর প্রবলেম ছিল। আচ্ছা, শেয়ার করেছি, দেখতে পাচ্ছ কি? হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা কি বলে এসিএল রিকন? ওটা কি ব্যাপার রিতেশ? এসিএল রিকনস্ট্রাকশন ওটা ওই লিগামেন্টকে স্ক্রু দিয়ে আটকে দেয়। তারপর ঠিক হয়ে যায়? হ্যাঁ ঠিক হয়ে যায়, তারপর ফিজিওথেরাপি করতে এক মাস তো তোমার পরেই থাকতে হবে, একদম ফিজিওথেরাপি করতে করতে পাটা আবার হাঁটা চলা স্টার্ট হবে, আর তারপর ধীরে ধীরে নর্মালাইজ হয়ে যায়। এটা স্পোর্টসম্যানদের বেশি হয়, যারা ফুটবল ফুটবল খেলে তাদের হয়, প্রত্যেক ম্যাক্সিমাম ফুটবলারদের এসিএল রিকনস্ট্রাকশন করতেই হয়। ওরা তারপরে করে তারপর আবার তো ফুটবল খেলে। তুমি কোথা থেকে হ্যাঁ, করিয়েছিলে এই এটা? ওটা এইখান থেকে রাকেশ, ডক্টর রাকেশ রাজপুত বলে একটা ডক্টর আছে, কি বলে, ফোর্টিজে। আচ্ছা, কত খরচা পড়লো? ওর তো খরচা অনেক কম পড়েছে, কেন কি ওর বাবা আছে, পুলিশে আছে, তো ওর থাকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এরকম একটা আলাদা মেডিক্লেম থাকে, একটু 2-2.5 লাখ টাকার মতন পড়ে যায় খরচা, ভালো জায়গা দিয়ে করালে। এত টাকা? তো মেডিক্লেম ফেডিক্লেম থাকলে তো ঠিক আছে, হয়ে যায়। মেডিক্লেম নেই? স্বাস্থ্য সাথী আছে। হ্যাঁ হ্যাঁ, স্বাস্থ্যসাথী তো হয়ে যাবে এখন। স্বাস্থ্য সাথী আছে, হ্যাঁ। হ্যাঁ স্বাস্থ্যসাথী তো হয়ে যাবে। না না, তোকে অপারেশন করতে হবে না, তোর নিতে লেগেছে নাকি তোর? শুনেই তো ভয় ধরে যাচ্ছে যে এত কথা বলছে। তোর কি তুমি হাঁটুতে অনেক ড্যামেজ অনেক হয়েছে? অনেক প্রোটেকশন না করো। না না, ড্যামেজ হয়নি স্যার, ড্যামেজ হয়নি। তুমি এমআরআই করিয়েছিলে? হ্যাঁ করেছিলাম স্যার। এমআরআই করেছিলে না এক্সরে করেছিলে? এক্সরে তে এগুলো ধরা পড়ে না। এমআরআই তো ব্রেনের ইয়ে করে, এক্সরে ইয়ে করেছিলাম, তো বলেছিল সে। এমআরআই ব্রেনে করে, কে বলেছিল? পায়েরও এমআরআই হয়, যে কোনো যে জায়গাকার কোনো জায়গার এমআরআই। এমআরআই হয়। আমার আমি হাতেই তো এমআরআই করেছিল। আমি তো তুমি এক্সরে একটা করেছিলাম। ভালো ডাক্তার দেখাও অনুপম, নালে এই ব্যথাটা কিন্তু সারা জীবন থেকে যাবে এবং পরবর্তীকালে ও কিন্তু ব্যথাটা প্রবলেম। এরপরে ওটা যদি আরো, শোনো, একটা ওইখানে 3টে লিগামেন্ট থাকে, 3টের মধ্যে ধরো একটা ড্যামেজ হয়ে গেল, তুমি যদি ওটাকে প্রিকশন না নাও তাহলে তোমার আরো 2টো ড্যামেজ হয়ে যাবে। আমি কিছু মাইন্ড করো না, বলছি এরকম চোট পেয়েছিল, তারপর ট্রিটমেন্ট করায়নি, আজীবন পঙ্গু হয়ে গেছে কিন্তু, মানে আমি খুব রাফলি বললাম কথাটা, তো প্লিজ কিছু মাইন্ড করো না, তুমি দেখিয়ে নাও ভালো ভালো ডাক্তার। ডক্টর, ভালো ডক্টর দেখিয়ে না। আমার যেমন এমআরআই করা লিগামেন্ট দরকার। ছিল এক্সরে পায়ে। করে, এক্সরে তে কখনো লিগামেন্ট, টেন্ডন, তারপরে মাসেল ইনজুরি এগুলো ধরা পড়ে না, ওগুলো শুধু হাড়ের স্ট্রাকচারটা দেখে। তারপর তোমার হাড়ে তো লিগামেন্টটা কিছু হয়নি। এটা লিগামেন্টটা কি স্টেটাস ওটাও দেখতে হবে, ওটা কি পুরো ছিঁড়ে গেছে নাকি এ হয়ে গেছে, এর হালকা টি অ্যাটাচ হয়েছে।
আমার লিগামেন্ট ছিঁড়েছিল অনেক ছোটবেলা, পায়ে লিগামেন্ট ছিঁড়েছিল, আমাকে কাঞ্চন ভট্টাচার্য দেখেছিল ট্রিট। না লিগামেন্ট ছিঁড়ে কাঞ্চন যায়। ভট্টাচার্য তো ভালো ডক্টর। খুব ভালো ডাক্তার কাঞ্চন ভট্টাচার্য, ওনাকে কোথায়? একবার দেখা করো। এই হ্যাঁ, কাঞ্চন ভট্টাচার্য উনি কোথায় বসে? নাইট আমৃতে। অ্যাঙ্গেলে বসে। আমৃতেও তো বসে। আমৃতে হ্যাঁ, বসে না, নাইট অ্যাঙ্গেলে বসে। আগে বসতো আমৃতে, এখন বসেন না। কাঞ্চন ভট্টাচার্য আমার কাঞ্চন ফ্যামিলিতে একজন ভট্টাচার্য এই ফেব্রুয়ারি মাসে করবে, কাঞ্চন ভট্টাচার্য যখন সদ্য knee ডাক্তারি replacement। পাশ করে এসেছেন তখন আমার ঠাকুরদাদাকে ফার্স্ট দেখেছিলেন, তো আমাদেরকে উনি তো ফার্স্ট, ওনার এখন নাম্বার 1 অর্থোপেডিক। হ্যাঁ নাম্বার বললাম তো 1। ফেব্রুয়ারি মাসে ওনার কাছে একটা নি রিপ্লেসার আছে আমার ফ্যামিলিতে। উনি ফার্স্ট আমার ঠাকুরদাদার ফিমার ফ্র্যাকচার অপারেশন করেন, ফার্স্ট অপারেশন। খুব ভালো ডাক্তার, তুমি ওনাকে দেখাও, ওনার প্রচুর অ্যাপয়েন্টমেন্ট থাকে, ওনাকে দেখাও, ঠিক হয়ে কেউ যাবে। দেখাতে পারো, আমাদের করেছিল ডক্টর রাকেশ বাবু। রাকেশ বাবু ওদের দেখবে এতে, ও একটা শো আছে, কি বলে, আচ্ছা কি আচ্ছা। বাংলা একটা কোনো আকাশ বাংলা না কি একটা বাংলা নিউজ চ্যানেলে রাকেশ রাজপুত একটা শো আসে। কি নাম? রাকেশ? রাকেশ রাকেশ রাজপুত। হুম। হুম। দেখা কি প্রবলেম হয়েছে, অ্যাঙ্গুলারের প্রবলেম দেখি। যেটা হ্যাঁ solve স্যার, করতে পারবো। সবই তো ঠিকই তো আছে, কিন্তু কি প্রবলেম হচ্ছে এটাই তো। তোমার এইখানে দেখাচ্ছে পোর্ট 200 ইজ অলরেডি ইন ইউজ ডিফারেন্ট পোর্ট। আগের বাইলি নোটে তো হচ্ছে না। আগে হয়েছে আগে স্যার। আগে না নো না, করে দাও ওটা। আরে বাবা ওটা নো নয়, তার আগের নোটটা খোল, ডান দিকে দুটো নোট দেখাচ্ছে, ডান আচ্ছা দিকে দুটো নোট কমেন্ট দেখাচ্ছে, এই নোটে চলছে তো সার্ভারটা, তাহলে এটাকে বন্ধ করো। স্যার, ডিলিট করবো একদম? হ্যাঁ বন্ধ করে দাও, হুম। দিয়ে এটাকে নো করো, করে আবার রান করো এনজি সার্চ দিয়ে। একটু টাইম লাগবে। সার্ভারটা চলছে কি? সার্ভারটা চলছে। চলছে মনে হয় কোনো দিকে। এই যে 4200 ইজ অলরেডি ইন ইউজ লেখা ছিল। না পোর্টটা পোর্ট কি চেঞ্জ না না, করেছিল বন্ধ তোমাদের? বন্ধ করে দিয়েছে এবার। এবার হ্যাঁ চলছে। বন্ধ করলাম। ওই তো ওখানে এরর দেখাচ্ছে তো, ফেল টু উপরে কম্পাইল। তোলো, কনসোলটাকে তোলো, কনসোলটাকে উপরে তোলো, কনসোলে স্ক্রল করে এররটাকে দেখাও। কনসোলে উপরে উপরে লাল যেটা দেখাচ্ছে ওটার উপর উপরে হ্যাঁ, স্ক্রল এটা করে উপরে দাও। আরে কনসোলে স্ক্রল কর রে। কম্পোনেন্ট ডট হচ্ছে। আরো আরে উপরে বাবা, এররটা দেখতেই দিচ্ছে না আমাদের। হ্যাঁ আরো উপরে উপরে যাও, স্ক্রল করো, স্ক্রল আপ। বুঝতে পারছি না। স্ক্রল তো আছে। না না না, নিচে ডান দিকে তো একটা স্ক্রল, টার্মিনালটাকে। টার্মিনালের ডান দিকে একটা স্ক্রল বার দেখা যাচ্ছে তো, হ্যাঁ, ওটা দিয়ে right, তোলো। right, হ্যাঁ right. এবার দেখো, হুম। এবার পড়ো কি বলছে। হ্যাঁ The class app app component component is a is list listed to the declaration of the ng module app module, but is not a directive and component or pipe. Either remove the ng modules and declares the add appropriate angular decorator. এটা কিন্তু খুঁজে পাচ্ছে না স্যার। এটা বিল্ট ইন এরর, কম্পোনেন্ট খুঁজে পাচ্ছে না। তুমি সেভ করেছিলে অ্যাপ্লিকেশনটাকে, ফাইল থেকে সেভ অল করো তো। হ্যাঁ স্যার, সেবল তো করেছি। তুমি পুরো সার্ভারটাকে বন্ধ করে দাও, কন্ট্রোল সি মারো, কন্ট্রোল সি মেরে বন্ধ করো সার্ভারটাকে। কনসোলে কন্ট্রোল সি। হ্যাঁ আমি তো প্রথম দিনই বলেছি কি করে সার্ভার বন্ধ করতে হয়। হ্যাঁ কনসোলটাকে ক্লিক করো, বাঁ দিকে একটা খোলা, কন্ট্রোল সি মেরে বন্ধ করো। এখানে কন্ট্রোল সি মারো, কন্ট্রোল সি কপি। হ্যাঁ এবার সিএলএস স্যার দাও, কোথায়? সিএলএস দাও। সিএলএস ক্লিয়ার স্ক্রিন। হ্যাঁ আবার ইঞ্জি সার্চ করো। হুম। এই দেখো সাংঘাতিক এরর, কম্পোনেন্ট খুঁজে না পাওয়ার অ্যাঙ্গুলারে। এররটা থেকে বেরোনোটা খুব ডিফিকাল্ট।
সামান্য এইচটিএমএল এর ভুলের জন্য এই এররটা চলে আসে। আর এইচটিএমএল এর কোনো একটা ট্যাগ বন্ধ করলে না, তার জন্য অ্যাঙ্গুলার এই এররটা দেখায়। ও নিজেও পিক করতে পারে না কোথায়। কম্পোনেন্ট HTML-এ যাও। যারা আগে রান হোক, এবার রান হলে কি এররটা দেয় আর একবার দেখি। আবার সেম এইগুলো এরর। স্পেসের জন্য Same error. হচ্ছে, তুমি যে রেফারেন্সটা আর এত ছোট করে রেখেছে স্ক্রিন যে ও নিজে ছাড়া কেউ দেখতে পাবে না, অন্যরা যে দেখবে। এই দেখো রেফারেন্স এইটা হ্যাঁ স্যার, বড় করেছি তো। অ্যাপ আর কম্পোনেন্ট কনসোলটাকে বড় করে তো লাভ নেই, তুমি অ্যাপ কম্পোনেন্ট ডট টা খোলো একবার। হ্যাঁ স্যার, এই যে এইখানে দেখো স্পেস নেই, এখানে স্পেসের জন্য হতে পারে। হ্যাঁ স্পেস নেই, এই তো জেপিজি পর স্পেস নেই, তারপর অ্যাসেটস এর আগে ডট নেই। হ্যালো, অ্যাসেটস এর আগে ডট নেই, দেখো হ্যাঁ তুমি ডটটা নেই অ্যাসেটস এর আগে, ডট এটা দিতে সোর্সটা, ইমেজ সোর্স। ঠিক আছে এবার? হ্যাঁ আর স্পেস ওগুলো দাও। স্পেস দাও ওই এগুলোতে। মাউস ওভার মাউস আউট ওগুলোর মাঝখানে স্পেস হবে তো। হ্যাঁ সেটা না, ওটা না, ওটা না, ব্র্যাকেটে ওটা আগে। ওটা না, ব্র্যাকেটের আগে, হ্যাঁ এর আগে, তাই তো? এটার আগে হ্যাশটার আগে একটা দিয়ে দাও, হ্যাশ এটার পরে একটা দিয়ে দাও। হ্যাশের আগে না না, এটা না, হ্যাশটার আগে বলছি। ও তো হ্যাশের আগ। ঠিক আছে। স্ক্রল করো, আরো যাও, আরো স্পেস নেই, দেখো হচ্ছে মাউস ওভারে পরে। পরে হ্যাঁ ওই ডবল কোটেশনের ইয়েটাতে এইটা এখানে মাউস এখানে এখানে হ্যাঁ হ্যাঁ, রাইট। এখানে এখানে হ্যাঁ এবার ওখানে। সেভ করো। আর ওই ইয়েটাতে একবার দেখে নাও, এইচটিএমএল ওই টিএসএ। এইচটিএমএলটাতে দেখে নাও না, হ্যাঁ ওটারই এবার না, ছোট করো, কম্পোনেন্ট আবার ছোট করো, ছোট করো, ওটা তো ওই একই এরর দিছো কিনা। ছোট করো, অনেক বড় করে দেখো, ছোট করো। ও আচ্ছা, টিএসএ হয়েছে? এটা লিখেছে নাকি কম্পাইল হয়েছে? স্যার? ও টিএসএ লিখে দিয়েছে মনে হচ্ছে। না এটা টিএসএ, তুমি না, না, টিএসএ একবার ওপেন করো। লিখেছি তো। ঠিক জায়গায় লিখেছো। লিখেছি তো, এই তো। ও এটাতে ডট আছে, ঠিক আছে। এবার তো ঠিকই আছে সব। এবার সেভ করো, সেভ হয়নি তো কম্পোনেন্ট। এবার কনসোলটাকে ধরে নিচের দিকে নামো, দেখো কি দেখাচ্ছে, বিল সাকসেসফুল কিনা। ফিল্ড কম। উপরে যাও, ওটা কনসোলটা বড় করো, টার্মিনালটা বড় করো। এটা আর হবে না। ইমেজের নামটাই তো ভুল দিয়েছো তুমি। কোথায়? ওটা 1.jpg, তুমি এখানে i.jpg দিয়েছো। হ্যাঁ এটাও তো ঠিক। সেটা তো ইমেজটা ঠিক আছে, কিন্তু কি কম্পোনেন্ট এরর দেখাচ্ছে। 1.jpg করো, প্রচুর ছিল মিস্টেক করো। কিছুতেও করো। এটাও দেখো, অ্যাপ component.tsl দেখো। এখানে ঠিক এখানে রয়েছে, ঠিক। দেখো। এটা তো ঠিক করেছে। হ্যাঁ আর একবার component.ts এ যাও তো, চেঞ্জের সিটা দেখি কিসে লিখেছিস। চেঞ্জ ইমেজের সিটা তো বড় হাতের লিখেছিস। চেঞ্জ ইমেজের সিটা বড় হাতের লিখে দিয়েছে তো। সি চেঞ্জ ইমেজ, এটা হবে। হ্যাঁ, সিটা স্মল হবে। তুমি এইচটিএমএল এ যেটা লিখছো সেটা তো এখানে রেফার করবে, তুমি আবার জিজ্ঞেস হ্যাঁ। করছো কি? এই তো। সেভ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দেখো নিচে যাও। সেভ ফেল টু কম্পাইল। আবার অ্যাপ কম্পোনেন্ট HTML এ যাও। component.html, হ্যাঁ। এইখানে তো ঠিক লিখেছে। দাদা ট্যাগ গুলো বন্ধ করেছিস না, দেখ h1 angular event binding h1 button সব বন্ধ আছে। ইমেজ ইমেজটা টেক্সচার বন্ধ বন্ধ আছে। আছে? ইমেজটা হ্যাঁ। লাস্টে দেখো তো, স্ক্রল করে ডান দিকে যাও। হ্যাঁ, এই তো বন্ধ করেছি। বন্ধ রয়েছে। অ্যাপ module.ts এ যাও তো, অ্যাপ module.ts। এইখানে অ্যাপ কম্পোনেন্টে তো এরর মারছে, মানে প্রজেক্ট ক্রিয়েশন থেকে প্রবলেম। ওই অ্যাপ কম্পোনেন্টের উপরে হোল্ড করো মাউসটাকে নিয়ে গিয়ে, পড়ো এবার দ্য ক্লাস অ্যাপ The class app component
অ্যাপ কম্পোনেন্ট ডট টিএস এ যাও, অ্যাপ কম্পোনেন্ট ডট টিএস এ যাও। হুম। কি হলো রে? খুলে গেল। অ্যাপ কম্পোনেন্ট ডট টিএস উপরে তোলো, উপরে তোলো, উপরে স্যার। তোলো, স্যার এই উপরে পর্যন্ত, তোলো, স্যার এই উপরে পর্যন্ত তোলো। এই পর্যন্ত আসছে তো স্যার। কি করে এলো? তার উপরে কম্পোনেন্ট যেগুলো ডিক্লেয়ার করতে হয় সেই লেখাগুলো ও, কোথায়? ওগুলাই চলে গেছে, যে লিঙ্কটা ইয়ে করে উপরে একটা মুছে দিয়েছে, যেটা মেন ইন্ডেক্সের সাথে লিংক করাবে। দাঁড়াও, আমি এবার পাঠাচ্ছি, কপি করো চ্যাট বক্সে। স্যার যে পিকচারটা ছিল, আই স্মল আবার স্যার যে পিকচারটা ছিল সেটা কিন্তু ওই এক্সপোর্ট ক্লাস অ্যাপ কম্পোনেন্টের উপরে কিন্তু কিছু ছিল না কিন্তু। ওটা উপরে তো আছে, ওটা তো থাকবেই। পিকচারের তুমি সাথে চেঞ্জ ইমেজের আই ক্যাপিটাল করো। এটা কপি পেস্ট করো উপরে। হ্যাঁ, চেঞ্জ ইমেজের কি আছে? আইটা স্মল আছে, ওটাও ক্যাপিটাল এটা তো ধরতেই পারছে না কম্পোনেন্ট। ওকে, এররটা কি দিচ্ছে রিটেস্ট করো, কম্পোনেন্ট শিখতে পারছে। এটা কম্পোনেন্ট, সেটাই অ্যাঙ্গুলার বুঝতে পারছে। যে রুটটা লিংক হয়নি, যেটা আমি পাঠিয়েছি একদম টপে। ও, হ্যাঁ স্যার ওটার উপরে লিখতে হবে তো, করছি সেটাই। ওটাকে তুলে দিয়েছে ঠাক করে একটা ব্যাকস্পেস নিয়ে। এবার খেলা সামলা। ওখানে যে কম্পোনেন্ট তো ডেকোরেটর, ও অ্যাঙ্গুলারকে বলছে এটাকে কম্পোনেন্ট হিসেবে ট্রিট করতে, সেই ইনফরমেশনটাই তুলে দিয়েছে অ্যাঙ্গুলারের। অ্যাঙ্গুলার এবার কি করে বুঝবে এটা কম্পোনেন্ট কিনা? তোমাকে পেস্ট করতে বলেছি কপি করে চ্যাট বক্স থেকে, দাঁড়িয়ে আছো কেন হাদার মতো? আরে কিছু তো বলছেন না যে কি করতে হবে, তার আরে তো দাঁড়িয়ে আছে। দিয়েছে তো চ্যাটে, সবাই একসাথে বলছে। 5 বার করে বোঝালাম। স্যার এই যে বলেছি। কম্পোনেন্টের উপরে যাও, হুম। কম্পোনেন্টের উপরে ইম্পোর্ট বলেও আমি একটা স্টেটমেন্ট পাঠিয়েছি, সেটাকে বাদ দিয়ে কপি করেছো গাধা। ইম্পোর্ট কম্পোনেন্ট ফ্রম @ এই যে উপরেরটা করে না, আরেকবার করে নে না, পুরোটাই নে। তুই যখন নিয়েছি। করতে পারছিস না, নার্ভাসনেসে আরো ভুল করছিস। পুরোটাকে তুলে দিয়ে ওটাকে পেস্ট কর। হ্যাঁ, পেস্ট কর, পেস্ট কর। হ্যাঁ স্যার করেছি। ফাইল থেকে সেভ অল কর। দাঁড়া 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 দাঁড়া, চেঞ্জ ইমেজের আইটাকে বড় কর। এক দিচ্ছে, এক টাইপ করছে। হ্যাঁ স্যার এই যে ফাইল থেকে সেভ অল কর। ফাইনালি করেছি। ফাইনালি তুমি এই হ্যাঁ, লেখাটাকে ফাইল থেকে- তুলে দিলে কেন? তোমার এক্সপোর্ট ক্লাসের উপরে যে লেখাটা থাকে এটাকে তুলে স্যার দিয়েছিলে ওটা ওই স্ক্রিনশটে ছিল না বলে স্যার ওটা উড়ে গেছে। স্যার ওটা স্ক্রিনশট মানে যেটা দিয়েছিল সেটাতে কিন্তু ছিল না। ওটাতে খালি ওই আমাদের মডিফিকেশন পার্টটা পাঠিয়েছে তো লিতে। হ্যাঁ ওটা দিয়ে এত বড় স্ক্রিন কি স্ক্রিনশট নেওয়া যায়? আর ওটা তো কমন পার্ট। একটা কথা বল, এক্স্যাক্টলি ওটা ওটা শুধু একটা কথা বুঝে শুধু কোডটার উপর ফোকাস করে স্ক্রিনশট নেওয়া হচ্ছে। অ্যাঙ্গুলার তো আরো বাড়বে, এরপর 2-3টে কম্পোনেন্ট নিয়ে কাজ করতে হবে। তাহলে প্রত্যেকটা কম্পোনেন্টের ওই স্ক্রিনশট দিলে তবেই তুমি করতে পারবে। কমন জিনিসগুলোকে নিলে তুমি রিমুভ করে দেবে। না না সুতরাং এই ভুলটা যেটা এটা তো করেছে তোমার লিংক করাচ্ছে। এই কম্পোনেন্ট, এই যে উপরে তুমি লিখছো না কম্পোনেন্ট লাইন নাম্বার 3-এ, এই কম্পোনেন্টটা অ্যাঙ্গুলারকে বলছে যে অ্যাঙ্গুলার তুমি অ্যাপ কম্পোনেন্ট ডট এইচটিএমএল প্লাস অ্যাপ কম্পোনেন্ট ডট সিএসএস কে একটা কম্পোনেন্ট হিসাবে ট্রিট করো। সেটাকেই তুমি তুলে দিয়েছো অ্যাঙ্গুলার থেকে। এবার অ্যাঙ্গুলার বারবার বলছে আমি অ্যাপ কম্পোনেন্ট খুঁজে পাচ্ছি না, আমি অ্যাপ কম্পোনেন্ট খুঁজে পাচ্ছি না। বুঝতে পেরেছি বিষয়টা। হ্যাঁ 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 ঠিক আছে, এই ভুলটা যেন আর না হয়। ভুল করো তাতে কোনো আপত্তি নেই, কিন্তু ভুল থেকে শিখে নেওয়াটা দরকার। ঠিক আছে, চলো তাহলে মোটামুটি সকলের হয়েছে, আমরা পরের পার্টটাতে চলে যাচ্ছি। আচ্ছা। এর জন্য প্র্যাকটিস দরকার, অনুপম, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসে ল্যাকিং আছে। এবার দেখো, আমরা প্রপারলি একটা টেমপ্লেট রেফারেন্স ভেরিয়েবলের এক্সাম্পল দেখবো, একটা বেসিক ক্যালকুলেটর প্রোগ্রাম। তো এখানে কি আমরা একটা হেডিং দিলাম H1 বেসিক
ক্যালকুলেটর। এর উপরে থাকবে প্রচুর টাস্ক, প্রচুর অ্যাসাইনমেন্ট থাকবে। আর এখানে গিয়ে আমি একটা প্যারাগ্রাফ নিয়ে নিচ্ছি, তাতে আমি বলছি নাম্বার 1, তার জন্য ইনপুট কোলন এনইএমডি আর নাম্বার এন্টার N1। আইডি তো লাগে না, নেমও লাগে না, ইনফ্যাক্ট নেমও তুলে দিতে পারো অ্যাঙ্গুলারে। অ্যাঙ্গুলারে এখানে একটা টেম্পলেট রেফারেন্স ভেরিয়েবল দিয়ে দিলাম N1, যে কিনা পুরো ওই ইনপুট টেক্সটটাকে রিপ্রেজেন্ট করবে। আবার একটা প্যারাগ্রাফ নাম্বার 2, তার জন্য আবার আমি এখান থেকে দিয়ে দিলাম ইনপুট কোলন নাম্বার এন্টার। নেম আইডি কিছু লাগে না, তার জায়গায় আমি একটা টেম্পলেট রেফারেন্স ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম হ্যাশ ইনপুট। নিয়ে এখানে আমি আর একটা প্যারাগ্রাফ নিলাম, প্যারাগ্রাফের মধ্যে দিলাম বাটন, বাটনের মধ্যে আমি দিয়ে দিলাম ক্যালকুলেট। ঠিক আছে, এই হয়ে গেল ব্যাপার। আর এই ক্যালকুলেট বলে বাটনটার এগেইনস্টে আমি একটা ফাংশন ডেডিকেট করছি। এখানে চলে আসি, এখানে বি কেয়ারফুল, এটা কিন্তু ক্লাসের ব্র্যাকেট, তার ভেতরে ফাংশন ডিক্লেয়ার করতে হবে ক্যালকুলেট। এই ফাংশনটাকে আমি কল করব। এবার এই ক্যালকুলেট ফাংশনের মধ্যে আমাকে N1 N2 কে পাঠাতে হবে। তাহলে বাটনের মধ্যে কি করলাম, ক্লিক ইভেন্ট ইকুয়ালস টু ক্যালকুলেট, তার মধ্যে পাঠাবো N1, তার মধ্যে পাঠাবো N2 কে। তাহলে এখানেও অ্যাকসেপ্ট করি, সেটাকে একই নামে করতে পারো, অন্য নামেও করতে পারো। একই নামে করা মানে সেট সাইজ রিলেট করতে পারবে N2, N। এবার এখানে গিয়ে আমি লিখে দিলাম কনসোল ডট লগ N1। আবার এখানে আচ্ছা N1 N2 দুটোকেই প্রিন্ট করছি, দেখি কি দেখায় কনসোল। কনসোল আমাকে দুটো টেক্সট বক্সের রেফারেন্স দেখিয়ে দেবে। ফাইল টু সেভ অল। লেটস কাম ব্যাক টু দা অ্যাপ্লিকেশন। ঠিক আছে, ক্যালকুলেটে ক্লিক করছি, দেখো দুটো টেক্সট বক্সকে টেম্পলেট রেফারেন্স ভেরিয়েবল তুলে রেখেছে, একটা এই টেক্সট বক্স, একটা এই টেক্সট বক্স। দেখো যখনই আমি হোয়ার করছি এলিমেন্টটিকে চিনতে পারছি, কিন্তু আমার টেক্সট বক্স গুলো তো লাভ নেই, আমার এই টেক্সট বক্সের ভ্যালু নিয়ে কাজ। তাহলে আমরা কি করে দেবো, এবার এখানে কনসোল N1 ডট ভ্যালু টেক্সট বক্সের ভ্যালুটাকে দেখাও, N2 ডট ভ্যালু টেক্সট বক্সের ভ্যালুটাকে দেখাও। তাহলে ফাইল টু সেভ অল, লেটস কাম ব্যাক টু দ্য অ্যাপ্লিকেশন। এখান থেকে দিলাম 12, এখান থেকে দিলাম 23, এখান থেকে দিলাম ক্যালকুলেট। একটা 12 প্রিন্ট হলো, একটা 23। এবার এই দুটোকে দুটো ভেরিয়েবলের মধ্যে ধরতে পারি। লেট এ ইকুয়ালস টু N1 ডট ভ্যালু, লেট বাপরে লেট সি ইকুয়ালস টু N2 ডট ভ্যালু, দেন লেট সি equal to a plus b, then console dot log c। দেখি c এর মধ্যে কি ভ্যালুটা আছে। ফাইল টু সেভ ইট অল, লেটস কাম ব্যাক টু দ্য অ্যাপ্লিকেশন। 12, 23, ক্যালকুলেট। দেখো এখানে কি এলো 12, 23। কেন এটা আসবে, জাভাস্ক্রিপ্টে বুঝিয়েছিলাম বাই ডিফল্ট জাভাস্ক্রিপ্ট কিসে তোলে, স্ট্রিং এ। স্ট্রিং। তাহলে এটাকে কনভার্ট করবার জন্য আমাকে কি করতে হবে, পার্স ইন্ট বলে ফাংশনের মধ্যে পাঠাতে হবে, বা নাম্বার বলে ফাংশনের মধ্যে পাঠাতে হবে। পার্স ইন্ট করলাম, পার্স ইন্ট করলাম করে বাদ বাকি ক্যালকুলেশনটা করলাম। তো ফাইলে গেলাম, সেভ অল করলাম। এবার এখানে দিচ্ছি 12, এখানে দিচ্ছি 23, এখানে দিচ্ছি ক্যালকুলেট। সব দেখাচ্ছে 35। এবার এই 35টাকে এখানে প্রিন্ট করতে চাই, তাহলে আমায় কি করতে হবে, একটা প্রপার্টি বাইন্ডিং করতে হবে। প্রপার্টি বাইন্ডিং করবার জন্য এখানে আমি একটা ডেটা মেম্বার অ্যাড করব, অ্যাডিং ওয়ান স্ট্রিং টাইপ ডেটা মেম্বার পাবলিক, যাতে HTML ইউজ হয়, রেজাল্ট কোলন স্ট্রিং ইকুয়ালস টু ব্ল্যাঙ্ক। এবার এই জায়গায় গিয়ে আমি কি লিখবো, দিস কারেন্ট অবজেক্ট ক্লাসের মেম্বার ডট রেজাল্ট ইকুয়ালস টু ব্যাকটিক্স, যেখানে আমি লিখছি sum equals to dollar second bracket c br slash, বা এটাকে আমি একটা প্যারাগ্রাফের মধ্যে রাখলাম, প্যারাগ্রাফ স্ল্যাশ প্যারাগ্রাফ
আবার একটা প্যারাগ্রাফ, এখানে আমি লিখলাম সাবসেকশন ইকুয়ালস টু ডলার সেকেন্ড ব্র্যাকেট ভেতরে ব্র্যাকেট এ মাইনাস বি, ভেতরেই ক্যালকুলেটটা করে দিলাম স্ল্যাশ প্যারাগ্রাফ। আবার এখানে মাল্ট ইকুয়ালস টু ডলার সেকেন্ড ব্র্যাকেট ভেতরে আবার একটা ব্র্যাকেট এ ইন্টু বি। এরকম ভাবে তোমরা ডিভিশনটাও বার করবে আমি চাই। তাহলে এই রেজাল্টটা কি প্রপার্টি বাইন্ডিং হলো। তাহলে প্রপার্টি বাইন্ডিং করে আমি এখানে এসে কিরম ভাবে লিখিয়ে দেবো, এখানে এসে রেজাল্ট ইন্টারপোলেশন করে দিলাম। সেভ অল, লেটস কাম ব্যাক টু দ্য অ্যাপ্লিকেশন। এখানে দিচ্ছি 12, এখানে দিচ্ছি 23, এখানে দিচ্ছি ক্যালকুলেট। কিন্তু দেখো প্রবলেমটা হয়ে গেল এই জায়গায়, যখন আমরা ইন্টারপোলেট করছি তখন প্যারাগ্রাফটাকে কিন্তু ব্রাউজার প্যারাগ্রাফ হিসেবে ট্রিট করতে পারছে না। এটাকে যদি আমি ইন্সপেক্ট করি তাহলে দেখো কিরম ভাবে হবে। অ্যাপ্রুভ, রাইট ক্লিক, ইন্সপেক্ট। দেখো ডবল কোটের মধ্যে প্যারাগ্রাফ আছে, কারণ এটা কেউ স্ট্রিং এ পাঠাচ্ছে, রাইট? এই প্রবলেমটাকে আমরা এবার কিভাবে সলভ করতে পারি, এর জন্য আসছে কিন্তু প্রপার্টি বাইন্ডিং। এখানে তুমি নিয়ে চলে এসো আর একটা প্যারাগ্রাফ, আর তার মধ্যে তুমি দাও ইনার এইচটিএমএল। এই প্রপার্টির মধ্যে এবার তুমি বাইন্ড করে দাও রেজাল্ট। তাহলে ওই প্রবলেমটা কিন্তু রিজলভ হয়ে যাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইন্টারভিউ পারপাস। এই প্রপার্টি বাইন্ডিং এর মধ্যে যদি আমার কোনো মার্কআপ থাকে সেটা স্ট্রিং এ ডিসপ্লে হয়, তো এক্ষেত্রে এটা এইচটিএমএল এ ডিসপ্লে হলো। সাম 35 সাব -11 মাল 276। আমি যখনই ক্যালকুলেট করছি এখানে আউটপুট দেখতে পাচ্ছি। এটা একটা বেসিক ক্যালকুলেশন আমরা করে ফেলি, ঠিক আছে? সিমিলারলি এর উপরে বেস করে আরেকটা ছোট্ট এক্সাম্পল আমরা করছি খুব ইন্টারভিউতে, সেটা হচ্ছে ফুল নেম। এখানে আমি বললাম ফার্স্ট নেম ইনপুট কোলন টেক্সট হ্যাশ এফ নেম বিআর স্ল্যাশ লাস্ট নেম কোলন টেক্সট, এখানে হয়ে গেল হ্যাশ এল নেম। নেক্সট এখান থেকে বাটন সাথে শো। আর আমি এখান থেকে কি করছি, এই শো বাটনের এগেইনস্টে একটা ইভেন্ট বাইন্ডিং করছি, ক্লিক ইকুয়ালস টু শো নেম, তার মধ্যে পাঠিয়ে দিচ্ছি দুটো প্যারামিটার এফ নেম আর এল নেম। তাহলে এই শো নেম এই ফাংশনটাকে এক্স্যাক্টলি রেপ্লিকা তৈরি করতে হবে কম্পোনেন্ট ডট টিএস এ। চলে যাই কম্পোনেন্ট ডট টিএস, এই ফাংশনের তলায় পেস্ট করলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আর এখানে প্রত্যেক কটা প্যারামিটারের ডেটা টাইপ আমি করে দিতে পারি এনি, হলো এনি। এবার এখান থেকে আমি করে দিলাম কনসোল ডট লগ এফ নেম ডট ভ্যালু প্লাস মাঝখানে স্পেস প্লাস এল নেম ডট ভ্যালু। এই বক্সের ভ্যালুটা কনসোল লগ ফাইল টু সেভ অল। লেটস কাম ব্যাক টু দ্য অ্যাপ্লিকেশন। কিপ দ্য কনসোল ওপেন। এই দুটো খুব দেয় টেমপ্লেট রেফারেন্স ভেরিয়েবলে। ধরো এখানে দিলাম ডিটেলস, এখানে দিলাম সিং, এখানে দিলাম শো ডিটেলস সিং। কিন্তু ডিটেলস সিংকে কনসোলে দেখিয়ে তো লাভ নেই, এখানে দেখাতে হবে। তাহলে আবার আমরা এখান থেকে কি করব, এখানে আমরা একটা ফুল নেম বলে প্রপার্টি অ্যাড করলাম। অ্যাডিং অ্যানাদার স্ট্রিং টাইপ ডেটা মেম্বার পাবলিক ফুল নেম কোলন স্ট্রিং ইকুয়ালস টু ব্ল্যাঙ্ক। এখানে অ্যাসাইন করে দিলাম রিচ ডট ফুল নেম ইকুয়ালস টু এফ নেম ডট ভ্যালু প্লাস মাঝখানে স্পেস প্লাস এল নেম ডট ভ্যালু। আর এই ফুল নেমকে এবার আমরা কি করে দিতে পারি, স্ট্রিং ইন্টারপোলেশন কিংবা প্রপার্টি বাইন্ডিং। এখানে গিয়ে ফুল নেম, নাও ফাইল সেভ অল,
Let's come back to the application. Close the console. Now we're going to write B2 Porna Saha. B2 Porna Saha click show. আর এখানে প্রিন্ট করে দিল ঋতুপর্ণা সাহা। Let's change it to অনুপম দাস click show. অনুপম দাস printed. Let's write অভিষেক ধুয়া click show. অভিষেক ধুয়া printed. তাহলে টেমপ্লেট রেফারেন্স ভেরিয়েবলের পুরো ডিটেলস আশা করি বুঝতে পেরে গেছো যে কিভাবে আমরা টেমপ্লেট রেফারেন্স ভেরিয়েবল দিয়ে ক্যালকুলেশন করতে পারি। জাভাস্ক্রিপ্টের থেকে সোজা। জাভাস্ক্রিপ্টে ঝামেলা ছিল, জাভাস্ক্রিপ্টে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি বলে বড় সিনট্যাক্স লিখতে হতো। এখানে জাস্ট প্যারামিটার হিসাবে পাঠিয়ে দিচ্ছি, এগুলো টেমপ্লেট রেফারেন্স ভেরিয়েবল হিসেবে চলে আসছে এবং তার থেকে ভ্যালু এক্সট্রাক্ট করে বাদ বাকি যা আমার ফার্দার অপারেশন করার দরকার সেই অপারেশন গুলোকে আমরা এখানে পারফর্ম করতে পারছি। প্রত্যেকে বুঝতে পেরেছে এই পার্টিকুলার এক্সারসাইজটা? লিতেশ, অনুপম, অভিষেক, জয়, ঋতুপর্ণা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ ইয়েস স্যার। ওকে, ফাইন। তো এর উপরে কিছু টাস্ক থাকবে। তার আগে তো আমি এই স্ক্রিনশট দুটো পুরো পাঠিয়ে দিচ্ছি গুগল ক্লাসরুমে। হচ্ছে টেমপ্লেট রেফারেন্স ভেরিয়েবল প্লাস ইভেন্ট বাইন্ডিং ইন অ্যাঙ্গুলার। ফার্স্ট হচ্ছে অ্যাপ ডট কম্পোনেন্ট ডট এইচটিএমএল। এই জায়গায় এই কোডটাকে রাখতে হবে, কন্ট্রোল ভি। আর একটা হচ্ছে অ্যাপ ডট কম্পোনেন্ট ডট পিএস, তাতে এই কোডটাকে রাখতে হবে। ও ভুল দিয়ে দিলাম এগুলোটা আমি। Apologetic for that. App component dot ps. This has to be app component dot html. App component dot html, control A, control C, control V, পুরোটা control V। আর এখান থেকে ক্লিক করে দিচ্ছি post। চলে যাচ্ছি ক্লাস ওয়ার্কে। ক্রিয়েট অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট on event binding class template reference variable. Number 1, calculate area of rectangle where height and width provided as input in text field. Second, calculate area of circle where radius will be asked from user to enter in text field. Number 3, convert Celsius to Fahrenheit and vice versa. Number 4, calculate the following task. Subject English, mathematics, science will be entered as input text field separately. Now calculate total marks, average marks, and perform
gradation as follows. If average is between 30 to 50, then grade will be C. 51 to 70, then grade will be B. 71 to 90, grade will be A. 91 to 100, grade will be E. Excellent. Below 30, grade will be F, means fail. এই হয়ে গেল টোটাল কাজ। অ্যাসাইনমেন্ট ম্যান্ডেটরি করতেই হবে প্রত্যেককে, তার জন্য নিজেরা ইংলিশ ম্যাথ সায়েন্স তিনটা সাবজেক্ট তো। হ্যাঁ তার জন্য নিজেরা গ্রুপ লিংক শেয়ার করে করো, যেভাবে করো। দরকার টোটাল 4টে অ্যাসাইনমেন্ট রইল। ক্লিক অ্যাসাইন। স্যার ফ্রাইডের মধ্যে করতে হবে? ফ্রাইডের মধ্যে দেখো যতটা করতে পারো। হ্যাঁ ফ্রাইডের মধ্যেই তো করতে হবে, কারণ এরপরে ক্লাস তো ফ্রাইডে আছে। হ্যাঁ স্যার। স্যার ঠিক আছে। বলি, নিউ প্রজেক্ট ক্রিয়েট হচ্ছে না, এরর দিচ্ছে, কিন্তু পুরোনো প্রজেক্টের উপর কাজ হচ্ছে, দেখে দেবেন একটু। তোমার তো ওই সেম প্রবলেম না? স্যার ওই একই প্রবলেম দেখিয়েছি তো। পুরোনো প্রজেক্টের উপর কাজ হচ্ছে। কি এরর দিচ্ছে দেখো। আরে পুরোনো প্রজেক্ট থিমাটিক ওভারফ্লো ফেল, তাই তো? আমি দেখাবো? এররটা পড়ে বলে দাও, দেখাবার দরকার নেই। স্কিমাটিক ওভারফ্লো ফেল পেয়েছো। হ্যাঁ, তবে আমাকে আরেকবার রান করতে হবে ইয়ে করে। স্ক্রিনশট রেখেছিলে দাদা? এররটা হ্যাঁ, ওর নেটের বলো প্রবলেমের জন্য নিচে। ক্রিয়েট হচ্ছে না। ওটা কি না না, আমি নেট করে নিয়েছি, আমি নেট ঠিক করে নিয়েছি স্যার। নেট করা মানে কি? তোমার কথা শুনতে পাওয়া যায় না মানে তোমার নেটে পিং রিকোয়েস্ট যাচ্ছে না? তোমাকে যদি স্কিমাটিক ওভারফ্লো ফেল দিয়ে থাকে তাহলে তোমার নেটওয়ার্কের ইস্যু। এই নেটওয়ার্কে যদি একটাও পিং রিকোয়েস্ট কাটে, সঙ্গে সঙ্গে অ্যাঙ্গুলার প্রজেক্ট ক্রিয়েশন থামিয়ে দেবে। ঠিক আছে? অনুপম দাস, সৌম্যজিৎ Yes, sir. দাস, ইয়েস স্যার। অভিষেক দুয়া, জয় sir. পাল, Yes, ঋতুপর্ণা sir. সাহা, Yes, জিতেশ sir. সিং। Yes, sir. হ্যাঁ এবার বলো তোমার কি প্রবলেম হয়েছে অভিষেক দুয়া। আচ্ছা রেকর্ডিংটা বন্ধ করে দিই যাতে পাঠিয়ে দিতে পারি।